আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে তো? সবাই শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। ঠিক আছে, তো শুরু করি আজকে। হ্যালো স্যার, কিছু বলছেন কি? না না, বলিনি, এটা জাস্ট পেজটা খুলে নিয়ে একটা just ওয়েবসাইটটা তোদের কোনো শুনতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, শুনতে পাওয়া যাচ্ছে। না স্যার, স্যার কোনো সাউন্ড পাইনি। সাউন্ড পাওয়া যায়নি না? না, এবার স্যার পাচ্ছি, এই তো পেয়েছি। পাওয়া গেছে? হ্যাঁ স্যার, পাওয়া যাচ্ছে। কি ব্যাপার, সাইটটা খুলছে না কেন? এখানে একটা রয়েছে যদিও। আজকে ডাইরেক্টলি চলে যাবো ফায়ার এক্সটিংগুইজারে। ফায়ার এক্সটিংগুইজারটা আজকে আগে একবার হয়েছে যদিও। আচ্ছা, এটা খুলেছিল, সেটাও গেল। যা, ফায়ার এক্সটিংগুইজারটা তো প্রবলেম হয়ে গেল, ফায়ার এক্সটিংগুইজারটা খুলছে না। এবার দেখি তাও যদি থেকে থাকে তো কোথাও। ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে, ওই জন্য ওয়েবসাইট থেকে খুলছে না অ্যাটলিস্ট। এটাই তো ছিল, তাই তো? আচ্ছা, ঠিক আছে। হুম, তো যাই হোক, আজকে শুরু করবো তাহলে ফায়ার সেফটি। তো ফায়ার সেফটি অ্যান্ড ফায়ার এক্সটিংগুইজার, এটা অলরেডি আমরা আগে ডিসকাস করেছি। তো এটা একটা সেফটিরই স্যার, স্ক্রিন একটা পার্ট। প্রেজেন্টেশন কি অন করেছেন? হ্যাঁ, কেন স্যার, স্ক্রিন শেয়ারিং কি অন নেই? দেখা যাচ্ছে না? না স্যার, আমার স্যার মনে নেই। আছে আমি তো, স্যার লেফট, আমি স্যার একবার দেখি লেফট হয়ে জয়েন হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, প্রেজেন্ট হয়নি, প্রেজেন্ট আমি নেবো, ঠিক আছে, 2 মিনিটের মধ্যে। তো ততক্ষণ আমি কাজ করতে করতেই নিয়ে নেবো এটা, ঠিক আছে। তো যাই হোক, তো এই ব্যাপারটা হচ্ছে ফায়ার সেফটি। আজকে চলে যাবো আমরা ফায়ার সেফটিতে। হ্যাঁ, ফায়ার সেফটি অ্যান্ড ফায়ার এক্সটিংগুইজার। ফায়ার সেফটি বলতে কি, আমরা জানি ওয়ার্কশপে কাজ করার সময় বিভিন্ন কারণবশত আমাদের একটা জিনিসের প্রবলেম থাকে, সেটা হচ্ছে ফায়ার বাস্ট আউটের একটা পসিবিলিটি থেকে থাকে।
যেমন আমরা জানি ওয়ার্কশপে বিভিন্ন রকম ফ্লেমেবল মেটেরিয়ালস থাকে, ইনক্লুডিং ফুয়েল, ঠিক আছে, কটন ওয়েস্ট, ঠিক আছে। তো এগুলো কি করে, এগুলো যখন আমাদের প্রেজেন্ট থাকে, ঠিক আছে, এগুলো প্রেজেন্ট থাকার সময় আমাদের যে মেন প্রবলেমটা করে, যদি কোনো কারণবশত সেটা কোনো রকম ভাবে আগুনের ফুলকি অথবা কোনো রকম কিছু মানে ছোটখাটো ফায়ারের আমাদের সংস্পর্শে আসে, তাহলে কিন্তু এগুলো জ্বলে যেতে পারে, ঠিক আছে। এই একটা টেন্ডেন্সি কিন্তু হয়ে যায়। আচ্ছা, এখনো জয়েন হচ্ছে। আচ্ছা, যারা এখন পর্যন্ত এলো তাদের আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। তো এইসবের জন্য কি হতে পারে, আমাদের একটা ফায়ার বাস্ট আউটের একটা পসিবিলিটি হতে পারে। জানি আমরা ওয়ার্কশপের মধ্যে বিভিন্ন রকম জিনিস থাকে, যেমন যদি অয়েল ড্রাম বলি, ঠিক আছে, অথবা আমাদের কোনো কটন ওয়েস্ট থাকতে পারে, ঠিক আছে। এগুলো কি করে, এগুলো যদি ফায়ারের আমাদের কোনো রকম ভাবে সংস্পর্শে আসে, তাহলে সেটার মধ্যে একটা আগুন জ্বলে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়, ঠিক আছে। তো এটাকে যাতে মানে আগুন না জ্বলে যায়, সেটাকে ইনসিওর করতে গেলে আমাদের যেটা দরকার আছে সেটাকে বলা হয় ফায়ার সেফটি, ঠিক আছে। এবং ফায়ার এক্সটিংগুইজার বলতে কি বুঝি, এক্সটিংগুইশ শব্দটার অর্থ হলো নেভানো, ঠিক আছে। যদি লিখি বাংলাতে, এটাকে লেখা হয় নেভানো, ঠিক আছে। তো নেভানো বলতে তাহলে তাহলে মানে জিনিসটা কোনো যদি একটা কিছু ঘটে যায়, ঠিক আছে, আমরা জানি দমকল বলে একটা ফোর্স হয়, ঠিক আছে। দমকলের কাজ কি হয়, যদি কোথাও আগুন লেগে যায় সেই আগুনটাকে কন্ট্রোল করা বা নেভানো, সোজা কথায়, ঠিক আছে। তো আমরাও ছোটখাটো ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু হয় আর কি, কোনো কারণবশত যদি আগুন লেগে যায় বা ফায়ার বাস্ট আউট করে ইনসাইড ওয়ার্কশপ, তাহলে আমরা এই ধরনের কিছু প্রিকশনস নিতে পারি, ঠিক আছে। তো যে মেশিনটা দিয়ে বা যে যে ইকুইপমেন্টটার মাধ্যমে আমরা ফায়ারটাকে এক্সটিংগুইশ করতে পারবো, তাকে বলা হচ্ছে ফায়ার এক্সটিংগুইজার। তাহলে ফার্স্টে যেটা চলে আসবো, ফায়ার ইজ এ মিক্সচার অফ থ্রি এলিমেন্টস, দ্যাট ইজ ফুয়েল, হিট অ্যান্ড অক্সিজেন, ঠিক আছে। তিনটে মিক্সচার জেনারেলি হয়, একটা হচ্ছে ফুয়েল, একটা হচ্ছে হিট এবং তৃতীয়টা হচ্ছে অক্সিজেন। এক মিনিট, জাস্ট আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তো শুধুমাত্র আমি যে জায়গাটায় আসবো, যে তিনটে জিনিস মিলিয়ে আগুন তৈরি করে, ঠিক আছে। মিনিট, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল হচ্ছে ফুয়েল। ফুয়েল ফুয়েল আমরা কিরকম কিরকম দেখতে পারি, দেখি কি কি ফুয়েল আমরা পাবো। তো বিভিন্ন রকম জিনিস আমাদের দেখিয়েছে, ঠিক আছে। ফর হবে, তো বিভিন্ন কারণ হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ওয়ার্কশপে কাজ করি, তখন বিভিন্ন রকম জিনিস হতে পারে। যেমন এখানে একটা একটা অ্যাক্সিডেন্টের এখানে ছবি দেখিয়েছে। তো এটা একটা মোটর গ্যারেজে দেওয়া হয়েছিল। তো একটা জানি গ্যারেজ বা ওয়ার্কশপ যাই হোক না কেন, সেখানে কিছু কিছু জিনিস দরকার পড়ে। যেমন এক নম্বর হচ্ছে লুব্রিকেশন, ঠিক আছে। লুব্রিকেশন, লুব্রিকেশন তো লুব্রিকেশন মানে কি, কোনো একটা মেশিনের মধ্যে, আগের দিনই আমি বলেছি যে দুটো গিয়ারের মধ্যে আমরা ছবি দেখিয়েছিলাম, যাতে ফ্রিকশনটা মিনিমাম করা যায় এবং যাতে ওয়্যার এন্ড টিয়ারটাকে মিনিমাম করা সম্ভব হয়, তার জন্য আমরা যেটা জিনিসটা ব্যবহার করি সেটাকে বলা হয় লুব্রিকেশন, ঠিক আছে। ফুয়েল, এটাকে আমরা একটা ফুয়েল হিসেবে ব্যবহার করতে পারি। ফুয়েল কাকে বলা হয়, যে কোনো জিনিস যেটা জ্বলতে পারবে, ঠিক আছে, সেখানে সেগুলোকে আমরা এখানে ফুয়েল বলবো। এখানে যদি আমরা কটন ওয়েস্ট বলি, যেটা সোজা কথায় আমরা যদি বলি ন্যাকড়া, যেটা বাংলায় আমরা ন্যাকড়া বলি, তো সেটাও টাইপ অফ ফুয়েল, কারণ সেটাও দাহ্য জিনিস, ঠিক আছে। তো কোন রকম কিছু গ্যাস আমাদের, যেমন অক্সিজেনের হাইড্রোজেন গ্যাস যেটা আমাদের থাকে, কিংবা আমাদের অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং এর সময় যেটা থাকে, সেটাও একটা দাহ্য জিনিস। তো প্রশ্ন হচ্ছে, বা পেট্রোল পাম্পে যে পেট্রোলটা থাকে সেটাও একটা টাইপের ফুয়েল, ঠিক আছে। তাহলে যেটাই জ্বলবে সেটাকে আমরা এখানে ফুয়েল বলে কনসিডার করছি। তাহলে ব্যাপার হচ্ছে, ফুয়েল কি ফুয়েল থাকলেই কি জ্বলে যাবে, না তার জন্য কিছু কন্ডিশন লাগবে? তার জন্য অক্সিজেন দরকার। এক্স্যাক্টলি, শুধুমাত্র হ্যাঁ, ফুয়েলের সাথে সাথে অক্সিজেনও দরকার আছে, ঠিক আছে।
ফুয়েল দিলাম, তারপরে তার সাথে সাথে অক্সিজেন দরকার আছে, ঠিক আছে। পেট্রোল পাম্পে আমরা দেখেছি যে পেট্রোল থাকে আমাদের, ঠিক আছে। পেট্রোলের সাথে পেট্রোলটা শুধু শুধু তো আর জ্বলে যায় না, আমরা তো দেখি না যে ট্যাঙ্কটা শুধু শুধু জ্বলে যাচ্ছে, সেটা হতে পারে না, ঠিক আছে। তাহলে ওর মধ্যে অক্সিজেন থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের বাতাসের মধ্যে এক্স্যাক্টলি আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে হিট, ঠিক আছে। তো যেটা বলছিলাম আর কি, পেট্রোল পাম্পে যখন পেট্রোলটা আমার গাড়িতে ঢালছে, ঠিক আছে, গাড়িতে ঢালার ছবি দেখতে পেলে ভালো হতো। এই যে ফিলিং, ঠিক আছে, ফিলিং এর একটা ছবি দেখছি। তো এই যে ঢালছে, ঠিক আছে, তো মাঝে মধ্যে কি হয়, এই যে বাতাসটা তো ট্যাঙ্কের মধ্যে যাচ্ছে না, তাহলে বাতাসটা যখন ট্যাঙ্কের মধ্যে যাচ্ছে, এটা তো ফুয়েলের সংস্পর্শে যাচ্ছে, ঠিক আছে। বাতাসের মধ্যে 21% আমাদের অক্সিজেন থাকে, বাতাসের মধ্যে 21% থাকে আমাদের অক্সিজেন, ঠিক আছে। 21% এর মতন থাকছে অক্সিজেন, 21%। তাহলে এটা যখন মানে বাতাসের সংস্পর্শে আসছে, তাহলে জ্বলে যাচ্ছে না কেন? ফুয়েলটা বাতাসের সংস্পর্শে এসে হিট জ্বলে নেই যাচ্ছে বলে, না কেন? এখানে হিট নেই, ভেরি গুড, এখানে হিটটা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হিট নেই, হিট না থাকার জন্য এটা জ্বলতে পারছে না। তাহলে আমাদেরকে আগুন জ্বলতে গেলে তিনটে জিনিস দরকার পড়ে। একটা হচ্ছে ফুয়েল, ঠিক আছে, শুধুমাত্র বাতাসে আগুন লেগে যায় না, ঠিক আছে, বাতাসের মধ্যে অক্সিজেন আছে, এবং যদি আমরা কোনো জায়গায় আগুন লাগাই, গোটা বাতাসের মধ্যে ছড়িয়ে যায় না, অর্থাৎ গোটা বাতাসটা জ্বলে যায় না, ঠিক আছে। তার মানে ফুয়েল ছাড়া কিন্তু কখনোই আগুন জ্বলবে না, 1 নম্বর ব্যাপার। দ্বিতীয় নম্বর হচ্ছে যে অক্সিজেন ছাড়াও কিন্তু আগুন জ্বলবে না, ঠিক আছে, অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে না। এর কারণ হচ্ছে, দেখ, আমরা যখন কোন একটা ফুয়েলকে যদি আমরা একটা ক্লোজ চেম্বারের মধ্যে রেখে দিই, ঠিক আছে, তার মধ্যে থেকে বাতাস বাইরে বার করে দিই, তার মধ্যে আমরা যদি আগুন দিও, তার ফলে সেটা জ্বলবে না। আবার ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে হিট আছে, আমরা নর্মাল যেটা আছে, তো আমরা যদি পেট্রোলটাকে ছুঁই, পেট্রোলটা জ্বলে যাবে? আমাদের তো বডির একটা টেম্পারেচার আছে 30°C, ঠিক আছে, 30°C তো আমাদের শরীরের মধ্যেও রয়েছে। তাহলে আমরা যদি পেট্রোলটাকে ছুঁই বাতাসের মধ্যে, তাহলে দুটো জিনিসই হচ্ছে, ফুয়েলও আসছে, অক্সিজেনও আসছে, আর হিটও আসছে। না স্যার, একটা মিনিমাম মানে হিট দরকার। এক্স্যাক্টলি, একটা মিনিমাম রেঞ্জের হিট দরকার, যেটাকে বলা হয় পেট্রোল বা ফুয়েল যে হিটে জ্বলে, সেটাকে বলা হয় কি বলা হয় তাকে? তাকে বলা হয় ইগনিশন পয়েন্ট, IGNITION, ইগনিশন পয়েন্ট, ঠিক আছে। তো একটা নির্দিষ্ট টেম্পারেচারে চলে, মানে আমি দেখবো আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা টেম্পারেচারে চলে, ঠিক আছে। একটা কয়লাকে আমি কিছু দূর পর্যন্ত গরম করলাম বাতাসের মধ্যে, সেটা কিন্তু জ্বলবে না, ঠিক আছে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে গরম করার পর সেটা জ্বলবে। আমরা যদি পেট্রোল দেখি, পেট্রোল দেখবো তার থেকেও বেশি টেম্পারেচারের মধ্যে জ্বলছে, ঠিক আছে। ডিজেল দেখবো তার থেকে আরো বেশি টেম্পারেচারের মধ্যে জ্বলছে, ঠিক আছে। কেরোসিন হয়তো আমাদের কম টেম্পারেচারে জ্বলে গেল। এটা ডিপেন্ড করছে কার ইগনিশন পয়েন্টটা কত বেশি, যার যত বেশি তাকে তত বেশি হিট দিতে হবে জ্বালাবার জন্য, ঠিক আছে। তাহলে ইগনিশন পয়েন্টটা আমাদের এখানে ম্যাটার করে, যে কোনো জায়গায় হিট দিলেও হবে না, ঠিক আছে। অক্সিজেনটা তো অবশ্যই ম্যাটার করে, আর তাছাড়া ফুয়েল ছাড়া যেটা জ্বলবে সেটা তো ফুয়েল। অক্সিজেন নিজে জ্বলে না, অন্যকে জ্বালাতে সাহায্য করে, ঠিক আছে। তো এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল দেখিয়েছি, ঠিক আছে, এটাকে বলা হয় ফায়ার ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ঠিক আছে। তো এই ফায়ার ট্রায়াঙ্গেলটা কি বোঝা যাচ্ছে যে আগুনটা কি কি তিনটে জিনিস দিয়ে লাগছে, কোন তিনটে জিনিস লাগছে এখানে, কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা First যাচ্ছে। হচ্ছে বোঝা যাচ্ছে, অক্সিজেন, হিট আর হচ্ছে ফুয়েল, অক্সিজেন আর হিট। এই তিনটে ছাড়া কিন্তু আগুন জ্বলবে না, এই জন্য এটাকে বলা হয় ফায়ার ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ফায়ার ট্রায়াঙ্গেল। এটাকে বলা হয় ফায়ার ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো এটা আমাদের বেসিক্যালি কি শো করে, যে কোন অবস্থাতে আগুন জ্বলবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের যেটা চলে যাবো, আমাদের নেক্সট যে পয়েন্টটা চলে যাবো, সেটা হচ্ছে কজেস অফ ফায়ার, ঠিক আছে, কি কি কারণবশত আগুন লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ফার্স্ট যেটা চলে এলো, লুজ কানেকশন অফ ইলেকট্রিক্যাল ওয়্যার। কোনো কারণবশত যদি আমাদের লুজ কানেকশন হয়ে যায় ইলেকট্রিক্যাল ওয়্যারে, ঠিক আছে, কোনোভাবে মেশিন থেকে হয়তো খুলে গেল, ঠিক আছে,
বা সেটা হয়তো আমাদের আর্থিংটা কেটে গেল কোনোভাবে, এই ধরনের যদি কানেকশন হয়ে যায় তার জন্য আমাদের কিন্তু ফায়ার ব্রেকআউট করতে পারে, এটা এক নম্বর কারণ। দ্বিতীয় হচ্ছে ফাস্ট মুভিং পার্ট হ্যাভ নো লুব্রিকেন্ট, আমরা আগের দিন পড়েছিলাম এটা। এই যে দেখেছিলাম এটা একটা বিয়ারিং এর ছবি দিয়েছে, বিয়ারিং এর উপর একটা লুব্রিক্যান্ট দেওয়া রয়েছে, এই যে বিয়ারিং এর উপর একটা লুব্রিক্যান্ট ঢালা হচ্ছে, ঠিক আছে। তো এগুলো কি করে, যদি তেলটা না ঢালতাম তাহলে কি হতো, এটা ঘুরতো, ঠিক আছে, নরমালি ঘুরতো, তার ফলে যে ফ্রিকশনটা ছিল সেটা অনেক বেশি বেড়ে যেত। আমরা জানি হ্যাঁ সেটাতেই হয়তো আগুন লেগে যেতে পারতো, ঠিক আছে, হয়তো এর সাথে হয়তো কোনো একটা পার্টস রয়েছে বা এর থেকে হয়তো ফুলকি বেরোলো, সেটা হয়তো সেই ফুলকিটা হয়তো কোনো একটা দাহ্য জায়গাতে গিয়ে পৌঁছে গেল, ঠিক আছে, দাহ্য কোনো জিনিসের গায়ে টাচে চলে এলো, সংস্পর্শে এলো, যে মাত্র এলো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে জ্বলে যাবে, ঠিক আছে, ইগনাইট করে যাবে। তো এই জিনিসটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যা গেলো কোথায়? তো নেক্সট যেটা হচ্ছে আমাদের ফাস্ট মুভিং পার্ট হ্যাভ নো লুব্রিকেন্ট, এগুলোর মধ্যে যদি লুব্রিকেন্ট না থাকে তাহলে এই স্পার্ক গুলো কিন্তু বেরিয়ে এসে আগুন লাগিয়ে দিতে পারে, ঠিক আছে, কোনো যদি ফুয়েলের সংস্পর্শে বা দাহ্য জিনিসের যদি সংস্পর্শে আসে। তো নেক্সট হচ্ছে লাইটারিং অফ অয়েল ডিপ ক্লোথস অন ফ্লোর, ঠিক আছে, কোন একটা আমরা কাপড়ের টুকরো নিলাম, সেটাকে আগুন জ্বালিয়ে, ঠিক আছে, কোনোভাবে যদি আমরা একটা মানে কোনোভাবে একটা ন্যাকড়া ধরে রাখছি, ঠিক আছে, এখানে সিম্পলি যদি বলতে চাই এভাবে, তো একটা ন্যাকড়া রয়েছে যেটা দিয়ে আমরা মেশিনটাকে পরিষ্কার করেছি, ঠিক আছে। তো তার ফলে কি হয়েছে, মেশিনের গায়ে লেগে থাকা লুব্রিকেন্ট গুলো, বা আমরা ধর কেরোসিন দিয়ে কোনো সময় পরিষ্কার করেছিলাম বা এই ধরনের জিনিস, বা কোনো ধরনের হয়তো ফুয়েল চেম্বারটাকে পরিষ্কার করেছি, তো ন্যাকড়ার মধ্যে ন্যাকড়া নিজেই দাহ্য, তার সাথে আবার সেটা আবার তেলের মধ্যে ভিজে রয়েছে। তো কোনো কারণবশত আগুনের টুকরো যদি ওইটার উপর পড়ে যায়, ওয়ার্কশপে থেকে থাকা ওটার উপরে, তাহলে যে কোনো সময় ওটার উপর আগুন লাগবে, এবং তার পাশাপাশি যদি কোনো অন্য কোনো দাহ্য জিনিস থাকে তাহলে খুব সহজেই সেটা ছড়িয়ে যেতে পারবে। নেক্সট হচ্ছে স্মোকিং। স্মোকিং মানে কি, স্মোকিং আমরা জানি যে একটা ব্যাড হ্যাবিট, ঠিক আছে। তো এটার জন্য কি হয়, অনেক সময় আমরা কেয়ারলেসলি স্মোকিং করে থাকি এবং এটা এদিক ওদিক ছড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, যখন আমাদের নেবানো হয় না, না নিভিয়ে এদিক ওদিক ছড়িয়ে দেওয়া হয়। তো যখন আমাদের ওয়ার্কশপে আমরা কাজ করি, ঠিক আছে, ওয়ার্কশপে কাজ করার সময় আমাদের যে ফুয়েলস রয়েছে বা আমাদের যে অয়েল ট্যাঙ্ক গুলো রয়েছে তার মধ্যে যদি কোনোভাবে এটা সংস্পর্শে চলে আসে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কিন্তু আগুন লেগে যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওভারলোডিং অফ ইলেকট্রিক্যাল ওয়েট, কোনো কারণবশত যদি ইলেকট্রিক্যাল ওয়েটটা ওভারলোড হয়ে যায়, অর্থাৎ কি, আমরা দেখবো বাজারে বিভিন্ন রকম তার পাওয়া যায়, ঠিক আছে, কোনো তার এরকম হয়, ঠিক আছে, আমরা বাজার যখন যাই এরকম ভাবে বলি তো 5 অ্যাম্পিয়ারের একটা তার দিন, কিংবা বলি 10 অ্যাম্পিয়ারের একটা তার দিন, কিংবা বলি 15 অ্যাম্পিয়ারের একটা তার দিন। তো এগুলোর ব্যাপার কি, আমরা দেখবো তার বিভিন্ন রকম সাইজের হয়, দেখে দিচ্ছি আমি। এই যে বিভিন্ন গ্রেডের আমরা দেখতে পাচ্ছি, এটা অন্য জায়গায় চলে গেছে মনে হচ্ছে, এই যে ওয়েল গজ নিড টু, অন্য জায়গায় চলে গেল, এই যে এরকম দেওয়া আছে একটা জিনিস ছবিটা। তো কত অ্যাম্পিয়ারের তার আমরা দেখতে পাচ্ছি, এই যে 40 অ্যাম্পিয়ারের তারে একটাই মাত্র দেওয়া রয়েছে, ঠিক আছে, 55 অ্যাম্পিয়ার যখন দেওয়া আছে, এগুলো ব্রেকারের তার হচ্ছে, ঠিক আছে। তো এরকম 6টা 7টা দেওয়া রয়েছে, যদিও এটা হচ্ছে সার্কিট ব্রেকারের জন্য, ঠিক আছে, সার্কিট ব্রেকার মানে যেটা ফিউজ সিস্টেম বলি, ঠিক আছে। একই জিনিস এখানে আমি দেখাবো, যদি অন্য কিছু দেখানো যায় দেখি, এটা ব্রেকারের দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, ব্রেকার দিলেও কোনো প্রবলেম নেই। দেখছি যে যত আমাদের মানে বেশি অ্যাম্পিয়ারের দিকে যাচ্ছে তত তারটার কিন্তু ডায়ামিটারটা বাড়ছে, অর্থাৎ তত মোটা তার লাগছে। 40 পর্যন্ত এটা হচ্ছে, 40-এর ওপর যখন হচ্ছে, একটার উপর লোড না দিয়ে এরকম 14-র মতন 4টা 5টাকে মিলিয়ে এই জিনিসটা তৈরি করছি, যেমন আমাদের দড়ি তৈরি করি, নারকেল দড়ি 4-5টাকে মিশিয়ে তাতে বেশি মজবুত হয়, সেরকম এখানে এই জিনিসটাকে আর মোটা না করে এখানে কি করা হয়, এরকম কয়েকটা 16 অ্যাম্পিয়ার তারকে বেজিয়ে এটা তৈরি করা হয়। বুঝতে পারছি এক একটা এই অ্যাম্পিয়ারটার যে তার, এটা 7 অ্যাম্পিয়ারের একটা তার, ঠিক আছে, এটা সার্কিট ব্রেকারের, যদিও আমি এটাকে অ্যাভয়েড করতে বলছি, এক ব্রেকার হিসেবে আমরা কনসিডার করবো না এটাকে, নরমাল হিসেবে দেখি, ঠিক আছে। এই যে এটা একটা ছবি দিয়েছে, তো 7 অ্যাম্পিয়ারের একটা তারের মধ্যে দিয়ে যদি আমি মোটামুটি 70 অ্যাম্পিয়ারের কারেন্ট পাস করাতে যাই, কি হবে জিনিসটা, এটা না কিনে, এটা তো বাজারে বেশি দাম পড়বে, অনেক বেশি দাম পড়বে এটাতে, ঠিক আছে। তো
আমি কি করলাম, খরচা বাঁচাবার জন্য এটা না কিনে আমি বললাম ঠিক আছে এই অ্যাম্পিয়ারটাই হয়ে যাবে, 7 অ্যাম্পিয়ারের তার কিনে লাগিয়ে দিলাম আমার মেশিনে। তো কি হবে, মেশিনটার মধ্যে দিয়ে বেশি, এটার মধ্যে দিয়ে যদি বেশি অ্যামাউন্টের থেকে যদি বেশি কারেন্ট যায়, প্রথমত একটা হতে পারে ট্রিপ করতে পারে, ট্রিপ মানে কেটে যাবে সোজা কথায়, ঠিক আছে, ট্রিপ করতে পারে, ঠিক আছে, 1 নম্বর এটা হতে পারে পসিবিলিটি। 2 নম্বর যেটা হতে পারে, ঠিক আছে, আমাদের গোটা জিনিসটাই, গোটা সার্কিটটাই কিন্তু মানে আমাদের কেটে যেতে পারে, একটা এটা একটা পসিবিলিটি হলো। দ্বিতীয় নম্বর হচ্ছে বেশি হিট হয়ে যেতে পারে, ঠিক আছে, ওভারলোড হলে, হ্যাঁ, তো এটার মধ্যে বেশি গরম হয়ে গেলে ওভারহিট হয়ে যাবে, ঠিক আছে। হ্যালো, বন্ধ করে দে এটা মিলন এই শোনা আমি বলে যাচ্ছে? এই ক্লাসটা যদি আমি কাটিয়ে দিলাম মনে কর, তাহলে কোনো মাস্টার কিছু বলে নাকি? মনে দেখে কিছু মনে এর কাটিয়ে দিলাম ওর কাছে তুমি মিলন, মিলন শোনা যাচ্ছে? এর তো মাস্টার কি বলছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, মাস্টার কি বলতে সেটা বড় কথা নয়, ঠিক আছে, নিউজটা করে রাখ, খুশি বলবি। তাহলে আমার আচ্ছা ওকে, যাই হোক, তো যদি কেউ কিছু বলিস তুই যা খুশি বলতে পারিস, পিছনে যা কিছু বলা যেতে পারে, কোনো প্রবলেম নেই, বাট মিউট করে বলবি, ঠিক আছে, জিনিসটা অশোভনীয় বারবার করে বলছি, এটা ইউটিউবে যাবে, ঠিক আছে, আর তোরা তোদেরই পরিচয় দিবি, এবং এটা ইন্ডিভিজুয়াল গোটা, এটা যখন ইউটিউবে যাবে টোটাল সবাই দেখতে পাবে, ঠিক আছে না, এবং ওই নামটা ধরে দেখতে পাবে, ঠিক আছে, কোন ডিপার্টমেন্টের কোন ছেলেটা বলেছে, হ্যাঁ, সেটা সবাই দেখতে পাবে, পাবলিক করা থাকে। তো আশা করি খুব একটা ভালো ইমপ্রেশন কারোর উপরেই পড়বে না। তো যাই হোক, হিটের উপর কি কাজ হচ্ছে, তো ওটা যদি ওভারহিটেড হয়ে যায় তো কি হতে পারে, এটার মধ্যে আগুন লেগে যেতে পারে, ঠিক আছে, আগুন লেগে গিয়ে এটা কি হতে পারে, যে কোনো সময় এটা ওয়ার্কশপের চারদিকে স্প্রেড করে যেতে পারে, এটা একটা ব্যাপার হতে পারে। আচ্ছা, তো কোনো কারণবশত যদি আমরা রেটিং এর থেকে কম অ্যাম্পিয়ারের তার নিয়ে কাজ করতে যাই, তো সেটার মধ্যে সবসময় একটা ওভার রেটিং হওয়ার চান্স থাকে, এবং তার ফলে যেটা হয় তারটা ওভারহিটেড হয়ে গিয়ে সেখান থেকে স্পার্ক করে যেতে পারে বা কেটে যেতে পারে, এবং কাটা তার থেকে স্পার্ক করে সেখান থেকেও ফায়ার বাস্ট আউট করতে পারে। আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট, ঠিক আছে, শর্ট সার্কিট আমরা সবাই জানি, শর্ট সার্কিট বলতে হর্ষবর্ধনী যেটাকে বলা হয়, এটা আমরা খুব ভালো করে পড়বো যখন আমরা ওয়েল্ডিং করবো, তখন আমরা এগুলো ভালো ডিটেলসে পড়বো। এই যে শর্ট সার্কিটে আমরা যাচ্ছি, শর্ট সার্কিট কিরকম দেখবো, ট্রান্সফরমার দিয়েছে, দরকার নেই। তো শর্ট সার্কিটেও আমরা জানি বিভিন্ন রকম যখন শর্ট সার্কিট হয় তখন এখান থেকে স্পার্ক করে, ঠিক আছে, স্পার্ক, এটা তো অন্যরকম দেখাচ্ছে, এই যে দেখা যাচ্ছে একটা জিনিস, শর্ট সার্কিটের ফলে কি হয়, এখান থেকে স্পার্ক করে, এই স্পার্কটা যদি কোনো রকম দাহ্য জিনিসের সংস্পর্শে আসে তাহলে সেখান থেকেও আগুন লাগতে পারে, বা শর্ট সার্কিট থেকে ইটসেলফ কি হতে পারে, তারের মধ্যে আগুন লেগে যেতে পারে, যেটা পরবর্তীকালে ছড়িয়ে গিয়ে সেটাকে আরো ব্যাপক হারে করে তুলতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইমপ্রপার পজিশনিং অফ ব্লাস্টিং ম্যাটেরিয়াল, ঠিক আছে, ইমপ্রপার পজিশনিং। তো যদি আমরা প্রপার পজিশনিং না করি ব্লাস্টিং ম্যাটেরিয়াল, তো ব্লাস্টিং ম্যাটেরিয়াল কেন ব্যবহার করা হয়, বিভিন্ন সময় ওয়ার্কশপে ব্লাস্টিং ম্যাটেরিয়াল দরকার পড়ে, যেমন আমরা যদি কোনো একটা মাইন্সের মধ্যে দেখি, মাইন্সে ডিনামাইট ব্যবহার হয়, ঠিক আছে, বিভিন্ন জিনিস, কারণ এটা কেন করা হয়, এটা এক্সকেভেট করবার জন্য তৈরি করা হয়, মানে ব্যবহার করা হয়, ঠিক আছে, মানে খননের জন্য ব্যবহার করা হয়। তো কিংবা কোনো কারণবশত যদি কোনো একটা পার্টসকে জ্যাম করি, বা আমরা দেখেছি যে অনেক সময় ওয়েল্ডিং এর জন্য, ওয়েল্ডিং আমরা দেখেছিলাম তো আগের দিন, তো আমাদের একটা শর্ট করে বলা হয়েছিল হালকা করে, এক্সপ্লোসিভ ওয়েল্ডিং বা এক্সপ্লোসিভ রিভেটিংটা তো বোধহয় বলা হয়েছিল টুলসে, না বলা হয়েছে। হ্যাঁ, তো ওগুলো করার জন্য আমাদের এক্সপ্লোসিভ লাগে। তো এগুলোকে যদি আমি প্রপার জায়গায় না রাখি, এবং এখানে যদি কোনোভাবে যদি আমাদের কোনোভাবে আগুন লেগে যায়, ঠিক আছে, কেউ হয়তো সিগারেট খেতে খেতে ওটা ফেলে দিল, ঠিক আছে, এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালের গায়ে যদি বা ওই বস্তাতে যদি কোনোভাবে আগুন লেগে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু একটা খুব বাজে জিনিস হতে পারে, ঠিক আছে। তাহলে এগুলো কয়েকটা পয়েন্ট হলো ফায়ার বাস্ট আউট করার, ঠিক আছে, এই কারণগুলোতে মেবি ফায়ার বাস্ট আউট করতে পারে। আচ্ছা, নেক্সট আমাদের কয়েকটা চলে যাচ্ছি কজেস অফ ফায়ার, ঠিক আছে, কারণ, ঠিক আছে, কেন হয়। টু সেভ ইন্ডাস্ট্রি ফ্রম ফায়ার, কোনো ইন্ডাস্ট্রিকে ফায়ারের হাত থেকে বাঁচানোর জন্য ফলোইং মেজার্স হ্যাভ টু বি টেকেন, কিছু কিছু মেজার্স আমরা নিতে পারি, যেমন কি 1 নম্বর হচ্ছে ক্রাই ফায়ার ফায়ার ইন কেস অফ ফায়ার এন্ড সুইচ অন সাইরেন। প্রথমে আমরা যেটা করব, আগুন লেগে গেলে যদি আমরা কেউ দেখতে পাই, সেখানে আমাদের কি করতে হবে, আগুন আগুন বলে চিৎকার করে সবাইকে সতর্ক করতে হবে,
এবং সাইরেন যেটা রয়েছে, যেটাকে আমাদের অ্যালার্ম যেটা রয়েছে সেটাকে অন করে দিয়ে সবাইকে আরো তাড়াতাড়ি সতর্ক করে দিতে হবে। ইন কেস অফ ফায়ার ইনফর্ম সুপারভাইজার অফ ফায়ার স্টেশন। যদি কোনো কারণে বড় সড়ো কোনো আগুন লেগে যায় তাহলে যে ফায়ার স্টেশন বা দমকলের যে বিভাগের যে আধিকারিক আছে তাকে জানাতে হবে। আফটার ক্লিনিং, inflammable cotton waste should be deposited in dustbin and then its lid should be closed. শুধু শুধু এমনি করলে হবে না, একটা ডাস্টবিন পাওয়া যায়। এই যে ঢাকনা দেওয়া দেখতে পাচ্ছি ডাস্টবিন গুলো পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই ধরনের জিনিসপত্র আমরা ব্যবহার করতে পারি, কখনোই এরকম খোলা চলবে না, ঠিক আছে। ঢাকনাওয়ালা ডাস্টবিনই ব্যবহার করতে হবে, যাতে কোনো ইনফ্লামেবল মেটেরিয়াল যেমন কটন ওয়েস্ট, ঠিক আছে, বা এই ধরনের কোনো জিনিসকে যদি আমরা ফেলে দিই তারপর ঢাকনাটাকে বন্ধ করে দিই, তার ফলে বাইরের থেকে কোনো স্পার্ক এগুলো সংস্পর্শে আসার আর কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, ইন কেস অফ ফায়ার সুইচ অফ দ্য মেইন সুইচ টু এনশিওর সেফটি। আমরা জানি যে যদি আমরা সে সময় যখন আমরা আগুন নিয়ে কাজ করব তখন যদি আমরা ওই ফায়ারটাকে অর্থাৎ এটাকে যদি অফ না করি, ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে কি হতে পারে, আগুন লেগে যেতে পারে, ঠিক আছে। আগুন লেগে গিয়ে যে প্রবলেমটা হতে পারে, তখন আমাদের কি আগুন লাগলে সেটা মেন সুইচের মধ্যে দিয়ে ছড়িয়ে যেতে পারে, ঠিক আছে। তো মেন সুইচের মধ্যে দিয়ে ছড়িয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেই জন্য কি করতে হবে, মেন সুইচটাকে আগে অফ করতে হবে। তো দেখেছি মেন সুইচ, তো মেন সুইচটাকে অফ করার মাধ্যমে কি করব আমি, যে যদি আর কোনোভাবে যদি ইলেকট্রিক্যাল ফায়ার ব্রেকআউট না করে, ঠিক আছে, এটা পরবর্তীকালে দেখবো যেগুলো ক্লাসিফিকেশন করা হয়। তো যাতে ইলেকট্রিক্যাল ফায়ার ব্রেকআউট না করে তার জন্য আমাকে মেন সুইচকে অফ করতে হবে। নেক্সট, ইউজ স্যান্ড গ্যাস হোম ইন কেস অফ ফায়ার কজড বাই অয়েল ইন লিউ অফ ওয়াটার, ঠিক আছে। ইন লিউ অফ মানে হচ্ছে পরিবর্তে। তো যদি কোনো কারণবশত তেলের মধ্যে আগুন লেগে যায়, মানে অয়েল ফ্যাক্টরিতে যদি বা অয়েল স্টোরেজের মধ্যে কোনোভাবে যদি আগুন লেগে যায়, ঠিক আছে, তাহলে সেখানে থেকে কি হবে, ওয়াটারকে ব্যবহার করা যাবে না বা জল জাতীয় জিনিস কিন্তু ব্যবহার করা যাবে না। কারণ আমরা জানি আমরা যখন রান্না করি, ঠিক আছে, তেলে রান্না হলে গরম তেলের মধ্যে যদি জল দিই তো কি হয়, সেটা আরো ভালো করে জ্বলবে, ঠিক আছে। কারণ এটা স্পিড হয়ে যায় অনেকগুলো ছোট ছোট পার্টিকেলে, যেটার মধ্যে আরো ভালো করে আগুন লাগতে পারে, ঠিক আছে। তাহলে এটা এই ক্ষেত্রে যদি তেলের মধ্যে আগুন লাগার অবস্থাতে যদি আমরা জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করি, এক নম্বর ছিটকে আসতে পারে, দ্বিতীয় নম্বর হচ্ছে আরো বেশি আগুনটাকে বাড়িয়ে দেবে। ড্রোন থ্রো ওয়াটার, স্যার হুম, বলি তেলের মধ্যে তাহলে জলটার হাইড্রোজেন আর অক্সিজেন ভাগ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ সেটা একটা হয়, ওটা ভ্যাপারের মধ্যে কনডেন্স হয়। হাইড্রোজেন বা অক্সিজেনে ভাঙতে গেলে সেটা অনেক হাই টেম্পারেচার দরকার পড়ে, ঠিক আছে। আর যদি সেই হাই টেম্পারেচারে পৌঁছায় তাহলে একমাত্র স্পিড করতে পারবে। স্যার বলছিলাম যে আমার নাম, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। স্যার বলছিলাম যে আমার মানে পেজেন্ট তো মানে যখন আমি প্রেসিডেন্ট এরিয়াতে খুলছি তখন পেজেন্ট আসছে না, না আসছে না। আচ্ছা, ওই ব্যাপারটা আমি ক্লাসটা কমপ্লিট করি দিয়ে আমি বলবো, ঠিক আছে। এটা একটু এই ঠিক আছে, জিনিসটা হ্যাঁ টপিকটা শেষ করে নি। আচ্ছা, ডোন্ট থ্রো ওয়াটার অন ওয়্যার দ্যাট অলরেডি ক্যারি ইলেকট্রিক টু অ্যাভয়েড শর্ট সার্কিট। কোনো কারণবশত যদি তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেটার উপর কখনোই জল ফেলা উচিত নয়, ঠিক আছে। কারণ যতই আগুন লাগুক বা শর্ট সার্কিট হোক না কেন, জল দিলে সেটা কি হবে, যে জল ফেলছে সে বেশি ইলেকট্রিফাইড হওয়ার একটা চান্সেস থেকে যাবে। ইন কেস ইউ কট ফায়ার, যদি কোনোভাবে নিজেদের গায়ে আগুন লেগে যায়, ডোন্ট স্ট্যান্ড আপ বাট লে ডাউন অন ফ্লোর, ঠিক আছে। যদি কোনো কারণবশত আমাদের গায়ে আগুন লেগে যায়, ঠিক আছে, তাহলে আমাদের দাঁড়িয়ে থাকাটা উচিত নয়, প্রথমে শুয়ে পড়তে হবে এন্ড স্টার্ট কলিং, এবং গড়াগড়ি দিতে শুরু করতে হবে, ঠিক আছে। আমরা দেখেছি দেখ, এখানে যদি কোনো বশত আগুন লেগে যায় তো কি করতে হবে, দেখিছে বলে সেফটি মেজার্স। এই যে এখানে দাঁড়িয়ে না থাকে কি করতে হবে, এটাকে শুয়ে গড়াগড়ি দিতে হবে। এখানে
লে ডাউন কোন ছবি বোধহয় দিয়েছে কি? দেখ ডাইরেক্টলি আমি ইয়েতে দেখাচ্ছি, জাস্ট এখানে তো ইয়ে দেখায়নি সেরকম ভাবে, একদম টোটালি এটাকে না, এখানে সেরকম কোনো পার্টিকুলার ছবি দেখতে পাচ্ছি না যেটার জন্য আমাদের ইয়ে বোঝা যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের যেটা করতে হয় শুয়ে গড়াগড়ি দিতে হয়। আমরা একটা ইয়েতে দেখেছি যখন আমরা এলওসি দেখছিলাম, বোধহয় এলওসিতে একটা সেই ছিল না যে ববি দেওল সেই ইয়ে করে বোধহয় গড়াগড়ি দিচ্ছিল, ঠিক আছে। ববি দেওল না সানি দেওল ছিল, হ্যাঁ সানি দেওল ছিল মনে হয়। তো গড়াগড়ি দিচ্ছিল, ঠিক আছে, সেই বাচ্চাটাকে নিয়ে। তো ওই জিনিসটা কেন করা হয়েছিল যে যদি কোনো কারণবশত আগুন লেগে যায়, ঠিক আছে, এটা শুয়ে 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 কেন হয়? কারণ যেহেতু অক্সিজেন যদি বেশি পরিমাণে ঢুকতে না পারে শুয়ে গড়াগড়ি দিলে। হ্যাঁ এক্স্যাক্টলি, কোনো জায়গাটায় অক্সিজেন ভালো করে পৌঁছাতে পারে না, যে জায়গাটায় আগুন লেগেছে সেই জায়গাটা যদি আমি মাটির সাথে ঠেকিয়ে দিই, ওখানে অক্সিজেনের সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, তারপরে নতুন করে আগুন লাগতে পারে না। আমরা জানি তিনটে জিনিস এখানে লাগে। অক্সিজেনটা যদি আমাদের কাট হয়ে যায় এখানে সাপ্লাইটা, তাহলে কিন্তু আগুনটা নিভে যাবে অটোমেটিক্যালি। আরেকটা জিনিস হয় দেখেছি আমরা, একটা কম্বল দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়, এটা দেখেছি তো। কোনো একজন যদি কারোর আগুন লাগে তো প্রথমে কি করে কম্বল দিয়ে চাপা দেয়, তো কম্বল দিলে কি হবে, বাইরের যে অক্সিজেনটা আছে সেটা ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে না, তার ফলে আগুনটা নিভে যায়। আচ্ছা, প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস উড বি দেয়ার ইন ওয়ার্কশপ। হ্যালো স্যার। বুঝতে পারছি, বল। স্যার বলছি তাহলে ফায়ার ব্রিগেডের মধ্যে যে ইয়েটা থাকে ওটার মধ্যে কি গ্যাস থাকে? কোনটা? ফায়ার ব্রিগেডের যে টাঙ্কিগুলো থাকে ওইটাতে কি গ্যাস থাকে যে আগুন নিভানোর জন্য যে ইয়েটা ব্যবহার করা হয়? দেখ, জেনারেলি তো জল ব্যবহার করা হয়, তাছাড়া ফোম ব্যবহার করা হয়, ঠিক আছে। ওগুলো তো আসছি, এখানে সমস্ত রয়েছে, আমাদের অনেকটা রয়েছে, ঠিক আছে, অনেক কিছু জিনিস আছে, ঠিক আছে। আমরা দেখতে পাবো আস্তে আস্তে করে ফোম এক্সটিংগুইজার কিভাবে ব্যবহার করা হয়, সবকিছু আছে, অসুবিধা কিছু নেই। একটু দেখে নি, ধৈর্য ধরে দেখলেই পেয়ে যাবে। আচ্ছা, প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস উড বি দেয়ার ইন ওয়ার্কশপ। যাতে ওয়ার্কশপে প্রপার অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে, যেমন কি ব্যাক প্রেসার ভালভ একটা রাখতে পারি, মানে জলের পাইপ যেটাকে বলা হয়। আচ্ছা, আমরা বাকেট রাখতে পারি, স্যান্ড বাকেট রাখতে পারি, এগুলো তো সবাই দেখেছি প্যান্ডেলে বা এগুলোতে দেখা যায় ফায়ার এক্সটিংগুইশারের জন্য রাখা হয়। আচ্ছা, ফায়ার বাকেট এরকম দেখেছি তো, স্যান্ড বাকেটের জন্য ইউজ করা হয়। এই জিনিসটা তো দেখেছি এরকম, তো ওয়ার্কশপে এরকম রাখা হয়, ঠিক আছে, এরকম দেখবি পাওয়া যায়, ঠিক আছে, বালি ভর্তি থাকে, এই যেখানে বালি ভর্তি করা আছে। এগুলোকে কি করা হয়, এগুলো দিয়ে ফায়ার এক্সটিংগুইশারের জন্য এগুলোকে রাখা হয়, ঠিক আছে। কিংবা আমরা কি করতে পারি, ব্যাক প্রেসার ভালভ ব্যবহার করতে পারি। আগের দিন মধ্যে পড়েছিলাম, তাই তো। তো দেখ এটা চলেও এসছে, হিস্ট্রিতে সার্চ করা হয়েছিল ওটা। হ্যাঁ স্যার, এটা পড়া হয়েছিল। এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই ধরনের জিনিস, এগুলো দিয়ে কি হয়, তাড়াতাড়ি করে ওয়াটার সাপ্লাই করা যায়, ঠিক আছে। তো ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে কি হয়, যে জলে দেখছি পাইপলাইন, ঠিক আছে, টোটালটা জল দিয়ে ভর্তি থাকে এবং খুব তাড়াতাড়ি এটা স্প্রেড করতে পারে। ব্যাক প্রেসার ভালভ মানে কি, খুব কুইকলি এগুলো স্প্রেড করতে পারবে, ঠিক আছে। তো যাতে কুইকলি স্প্রেড করে তাড়াতাড়ি করে আগুনটাকে নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য এগুলো ব্যবহার করা হয়। প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, যেগুলো দিয়ে ফায়ার ফাইটিং করা যাবে সেরকম প্রপার অ্যারেঞ্জমেন্ট ওয়ার্কশপের মধ্যে রাখতে হবে। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি, ফায়ারের কিছু ক্লাসিফিকেশন, ঠিক আছে, কত রকমের ফায়ার হয়, ঠিক আছে। এখানে আমাদের সিলেবাস অনুযায়ী মেইনলি 4 প্রকারের দেওয়া রয়েছে, চারটা আমি এখানে চারটায় দেখাবো। ফার্স্ট হচ্ছে কার্বনেসিয়াস ফায়ার, ঠিক আছে। ফায়ার কজড বাই উড, কোল এটসেট্রা আর কল্ড অ্যাজ কার্বনেসিয়াস ফায়ার অর ক্লাস এ ফায়ার। তো কার্বন জাতীয় জিনিস কিরকম আছে, যে কোনো জিনিস, ম্যাক্সিমাম জিনিসই আমরা জানি কার্বন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আমাদের হিউম্যান বডি যদি আমরা ম্যাক্সিমামটা বলি, ঠিক আছে, তাহলে তার মধ্যে ম্যাক্সিমাম কি আছে, কার্বন রয়েছে, ঠিক আছে। বা যে কোনো জৈব জিনিস বলি, কাঠ কয়লা বলি, কাপড় বলি, পেপার বলি, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কি আছে, যে কোনো জৈব জিনিসের মধ্যে কার্বন আছে। তাহলে এগুলো জ্বলে কেন, ঠিক আছে, এগুলো জ্বলে যায় কেন, দাহ্য কেন, কাঠ দাহ্য কেন, কাপড় দাহ্য কেন,
ঠিক আছে। পেপার দাহ্য কেন? এগুলো হচ্ছে এগুলো কার্বনের জন্য দাহ্য, ঠিক আছে, কারণ এগুলোর মধ্যে হাই অ্যামাউন্টে কার্বন থাকে। তো যেহেতু কার্বনের জন্য আগুনটা লাগছে এই জন্য বলা হচ্ছে কার্বনেসিয়াস ফায়ার, এটাকে বলা হয় ক্লাস এ ফায়ার। তাহলে কোন কারণবশত এই যে আমরা কয়লাতে আগুন জ্বালাচ্ছি বা আমরা গ্যাসে আগুন, গ্যাসের নয় আমরা কয়লাতে যে আগুন জ্বালাচ্ছি বা পিকনিকের সময় যে কাঠে আগুন জ্বালাচ্ছি বা আমাদের কাপড়ে আগুন জ্বালাচ্ছি, ঠিক আছে, এগুলো কি ধরনের ফায়ার? তাহলে এগুলো সমস্ত হচ্ছে কি ধরনের ফায়ার? এগুলো কার্বনেসিয়াস ফায়ার, কার্বনেসিয়াস ফায়ার বা ক্লাস এ ফায়ার। To stop this type of fire, water, sand, clay, carbon dioxide extinguisher can be used. তো এগুলোকে আটকাবার জন্য আমরা কি করতে পারি? ওয়াটার ব্যবহার করতে পারি, স্যান্ড ব্যবহার করতে পারি, ক্লে ব্যবহার করতে পারি, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের অয়েল ফায়ার। ফায়ার ডিউ টু অয়েল ইজ কল্ড অ্যাজ অয়েল ফায়ার অর ক্লাস বি ফায়ার। তো কোনোভাবে যদি মানে তেলের জন্য আগুন লেগে যায় সেটাকে বলা হয় ক্লাস বি বা অয়েল ফায়ার। টু স্টপ দিস, কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার ক্যান বি ইউজড। তেল জাতীয় জিনিসে এই যে যদি কোনো রিফাইনারিতে আগুন লাগে বা পেট্রোল পাম্পে যে আগুন লেগে যায় সেগুলো কিসের জন্য হয়? তেলের জন্য হয়, ঠিক আছে। তো তেল জাতীয় দাহ্য তেলে যদি আগুন লাগে তাহলে সেটা যে ধরনের ফায়ার হয় বা আমাদের স্টোভে যে ফায়ারটা সেটা হচ্ছে ক্লাস বি টাইপের ফায়ার, ঠিক আছে। তো এটাকে আটকাবার জন্য আমরা কার্বন ডাইঅক্সাইডকে এক্সটিংগুইশার হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের টাইপ সি ফায়ার। টাইপ সি ফায়ার হচ্ছে গ্যাস ফায়ার। এই যে আমরা গ্যাসে রান্না করি, এখানে যেটা জ্বলে বা কোনো কারণবশত এই যে অক্সিঅ্যাসিটিলিন যে গ্যাস ওয়েল্ডিং করি বা গ্যাস কাটিং করি, তো এগুলোতে যে ধরনের ফায়ার বার্স্ট আউট করে সেগুলোতে হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে টাইপ সি ফায়ার বা গ্যাস ফায়ার। টু স্টপ দিস ওয়াটার ক্যান বি ইউজ, ঠিক আছে, এগুলোকে আটকাবার জন্য ওয়াটারও ব্যবহার করা যেতে পারে। নেক্সট চলে যাচ্ছে আমরা ইলেকট্রিক্যাল ফায়ার, ঠিক আছে, বা টাইপ ডি ফায়ার, ঠিক আছে। ফায়ার caused by electricity is called as electrical fire. যদি কোনো কারণবশত ইলেকট্রিক থেকে মানে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে সেটাকে বলা হয় ক্লাস ডি ফায়ার। টু স্টপ দিস সিটিসি এক্সটিংগুইশার ইজ ইউজড, এটাকে বলা হয় সিটিসি টাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড এক্সটিংগুইশার, ঠিক আছে। নিচে আমরা পড়বো যখন এগুলো ডিটেইলসে যাব, এই যে সিটিসি এক্সটিংগুইশার ফার্স্টে দেওয়া আছে, কার্বন টেট্রাক্লোরাইড এক্সটিংগুইশার বলা হয় এটাকে। তো এটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। কি ব্যবহার হয়েছে দেয়া নেই, ঠিক আছে। CCl4 বলে কার্বন টেট্রাক্লোরাইড বলা হয়। আচ্ছা, তো একটু ডিটেইলসে জেনে নিই জিনিসগুলোকে কি বলা হয়েছে। ফার্স্ট বলা হয়েছে ক্লাস এ ফায়ার, দ্যাট ইজ উড, পেপার, ক্লোথ এটসেট্রা, দ্যাট ইজ সলিড ম্যাটেরিয়ালস। আচ্ছা, মোস্ট এফেক্টিভ, ঠিক আছে, দ্যাট ইজ কুলিং উইথ ওয়াটার, ঠিক আছে। জেটস অফ ওয়াটার শুড বি স্প্রেড অন দ্য বেস অফ ফায়ার এন্ড দেন গ্র্যাজুয়ালি আপওয়ার্ডস, ঠিক আছে। তো আমরা কি করতে ডাইরেক্টলি জলটাকে চালিয়ে দিতে পারি, জলের জেটের মাধ্যমে এটাকে ওটাকে নিভিয়ে দিতে পারি বা খুব সহজে এটাকে এক্সটিংগুইশ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের টাইপ হচ্ছে অয়েল ফায়ার, ঠিক আছে। ফায়ার, আচ্ছা এখানে কি বলেছে? ক্লাস বি ফায়ার। আচ্ছা, ফ্লেমেবল লিকুইডস এন্ড লিকুইডেবল সলিডস, ঠিক আছে, যেগুলো সহজেই গলে যায়, ঠিক আছে, সেগুলোতে বা আমাদের যেগুলো ফ্লেমেবল লিকুইড থাকে সেগুলোর মধ্যে আগুন লাগলে সেটাকে বলা হয় অয়েল ফায়ার। should be smothered, ঠিক আছে। The aim to cover the entire surface of burning liquid, ঠিক আছে। This has to affect the cutting of the supply of oxygen to the fire. Water should never use, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, water should never be used, ঠিক আছে, on burning liquids, ঠিক আছে। কখনোই কোনো জ্বলন্ত লিকুইডের উপরে জল দেওয়া ঠিক নয়। Foam, dry powder, carbon dioxide can be used to control this type of fire. তো যদি এই ধরনের আগুন লাগে তো কি বলছে, ধর এই জায়গাটা, এই সারফেসটা আমাদের আগুন লেগেছে, ঠিক আছে, এই জায়গাটা আমাদের কোনো একটা তেল রয়েছে যেটা দাহ্য জিনিস, তার উপরে আমাদের আগুন লাগলো, ঠিক আছে, আগুন লেগেছে। এটা যদি জ্বলে যায় কোনো কারণবশত, ঠিক আছে, এটা যদি জ্বলতে থাকে তো এটাকে কি করতে হবে? অক্সিজেনের কারণে জ্বলতে পারছে, বাতাসের যে অক্সিজেন আছে তার কারণে জ্বলতে পারছে। তো এটাকে কি করতে হয়? মেন কাজ হচ্ছে ঢেকে দেওয়া, ঠিক আছে, এমন কোন একটা জিনিস দিয়ে ঢেকে দেওয়া এটাকে, যাতে এটা বাতাসের সংস্পর্শে না আসে। এই জন্য এটাকে ফোম ব্যবহার করছি। এই যে ফোম বলেছে, ফোম জিনিসটা কি? ফেনা টাইপের জিনিস, ঠিক আছে। আমরা দেখেছি যে আমরা অনেক সময় কোনো কিছু যখন সেলিব্রেট করি একটা বাজারে ফোম কিনতে পাওয়া যায়, ফেনার মতো জিনিস, রিপ্লেস স্প্রে হলে এটা হয়ে যায়। এরকম ফোমটা কি করবে? গোটা জায়গাটাকে ঢেকে দেবে, তার ফলে বাতাসের অক্সিজেন নতুন করে এই জায়গাটায় পৌঁছাতে পারবে না। তো অক্সিজেন যদি কাট হয়ে যায়, অক্সিজেনের সাপ্লাই যদি কাট হয়ে যায়, তো অটোমেটিকলি আগুনটা নিভে যাবে। তো এখানে কি করা হয়? এখানে কোনো জলের সাহায্য নিয়ে নিবে না, মেইন এর পারপাসটা কি আছে, যে করে হোক অক্সিজেনের সাপ্লাইটাকে আমাকে কাট আউট করতে হয়। এই জন্য আমরা ফোম,
ড্রাই পাউডার দিয়ে আমরা ঢেকে দিতে পারি অথবা কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা জানি কার্বন ডাই অক্সাইডকে খুব বেশি টেম্পারেচারে আমরা ইউজ করতে পারবো না, কারণ কার্বন ডাই অক্সাইড হাই টেম্পারেচারের উপর ভেঙে গিয়ে কার্বন এবং অক্সিজেনের মধ্যে ভেঙে যায়। কার্বন নিজেই জ্বলতে পারে, যেটাকে বলা হচ্ছে কার্বনেসিয়াস ফায়ার, অক্সিজেন ওটাকে জ্বলতে সাহায্য করে, এবং খুব হাই টেম্পারেচারে যদি আমরা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করি সেটা আরো বেশি জ্বালাতে সাহায্য করবে। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি আমরা গ্যাস ফায়ার। ঠিক আছে, গ্যাস ফায়ার কাকে বলা হয়? ফায়ার কজড বাই গ্যাস ইজ কল্ড অ্যাজ গ্যাস ফায়ার। ঠিক আছে, এখানে এটাকে বলা হচ্ছে ক্লাস সি ফায়ার। ঠিক আছে, ফায়ার গ্যাস এন্ড লিকুইড গ্যাস। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস সি টাইপ ফায়ার। তো এখানে কি বলেছে, এক্সট্রিম কশনস ইজ নেসেসারি ইন ডিলিং উইথ লিকুইড গ্যাসেস। There is a risk of explosion and sudden spreading of fire in entire vicinity. If a appliance fed from a cylinder catches fire, shut off the supply of gas. The safety course is raise an alarm and leave the fire to be dealt by the trained personnel. Dry powder extinguishers are used on this type of fire. Special powders have now been developed which are capable to controlling and or extinguishing this type of fire. তো বিভিন্ন ভাবে এখানে বলেছে, কয়েকটা মেজার্স বলেছে যে কিভাবে করতে পারবো। কোনো কারণবশত যদি গ্যাসের থেকে বার্নেসে আমাদের যেটা ফার্নেস রয়েছে বা বার্নার যেটা থাকে, বার্নারে আগুন লাগতে পারে, সিলিন্ডারে আগুন লাগতে পারে, সেগুলোকে বলা হচ্ছে আমাদের গ্যাস টাইপ ফায়ার। ঠিক আছে, এগুলোর মাধ্যমে কি করতে পারি, বেশি যেগুলোকে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমাদের ড্রাই পাউডার এক্সটিংগুইশার ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, অথবা স্পেশাল পাউডার ব্যবহার করা যেতে পারে। এগুলো পাউডারের উপর বেশি জোর দিচ্ছে। ঠিক আছে, অ্যালার্ম তো বাজাতেই হবে, যে কোনো কারণবশত যদি আগুন লেগে যায় সেই জন্য অ্যালার্মটাকে অতি অবশ্যই আমাকে কিন্তু বাজাতে হবে। ঠিক আছে, যাতে এটাকে ইজিলি আমরা এক্সটিংগুইশ করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আচ্ছা ফায়ার কজড বাই ইলেকট্রিসিটি ইজ কল্ড অ্যাজ ইলেকট্রিক্যাল ফায়ার অর ক্লাস ডি ফায়ার। তো কোন কারণবশত যদি ইলেকট্রিসিটি থেকে আগুন লাগে সেটাকে বলা হয় ক্লাস ডি ফায়ার। ঠিক আছে, যেমন কি এই যে একটু আগে বললাম শর্ট সার্কিট হতে পারে। ঠিক আছে, বা আমাদের এখানে তো কার্ড দিয়ে দেখিয়েছে। ঠিক আছে, না অ্যাকচুয়ালি এটা নয়, সরি, ছবিটা ভুল দেওয়া রয়েছে। যদি আমাদের কনজাস্টেড ওয়েভ সিস্টেম থাকে, ঠিক আছে, বা লুজ কানেকশন থাকে, অথবা যদি সিম্পল শর্ট সার্কিট হয়, তাহলে এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো ইলেকট্রিক্যাল ফায়ারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্লাস ডি টাইপের ফায়ার বলে এটা প্রকাশ করি। ঠিক আছে, the standard range of fire extinguisher agents is inadequate or dangerous when dealing with metal fire. ঠিক আছে, fire on electrical equipment, আচ্ছা, carbon dioxide, dry powder and vaporized liquid, that is CTC extinguisher, can be used to deal with fires in electrical equipments. Foam or liquid extinguisher must not be used in electrical equipments under any circumstances. কোনো কারণবশত যদি ইলেকট্রিক্যাল তারে আগুন লেগে যায় তাহলে কোনোভাবে জলটা ব্যবহার করতে বারণ করছে। কি কি ব্যবহার করতে পারি? কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতে পারি, ড্রাই পাউডার ব্যবহার করতে পারি, অথবা কোনো রকম গ্যাসেস জাতীয় কোনো জিনিস যেমন কার্বন ডাই অক্সাইডকেও আমরা ব্যবহার করতে পারি। কিন্তু ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের মধ্যে যদি আমরা জল ঢালি সেটা আরো বেশি বাড়িয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, তো এই জায়গাটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে? বুঝতে অসুবিধা আছে কি? আচ্ছা, তাহলে যে জিনিসটা পরীক্ষায় সবসময় আসে সেটা আমি বলে দিচ্ছি, যেগুলো পরীক্ষায় সবসময় আসতে থাকে সেটা হচ্ছে টাইপ অফ ফায়ার। এগুলোর মধ্যে এই চারটার মধ্যে একটা ফায়ার আমার পরীক্ষায় আসবে। দুভাবে আসতে পারে, ডাইরেক্টলি দিয়ে দিল যে ইলেকট্রিক্যাল ফায়ার ইজ নোন অ্যাজ, দিয়ে হাইফেন দিয়ে নিচে চারটা অপশন, ক্লাস এ ফায়ার, ক্লাস বি ফায়ার, ক্লাস সি ফায়ার, ক্লাস ডি ফায়ার। তো আমরা কি বলবো ইলেকট্রিক্যাল ফায়ারটা কি ধরনের ফায়ার? ক্লাস ডি ফায়ার। এর এখানে দিল অয়েল ফায়ার ইজ এ ড্যাশ টাইপ অফ ফায়ার। ঠিক আছে, অয়েল ফায়ার ক্লাস বি ফায়ার, ক্লাস বি ফায়ার। ঠিক আছে, নেক্সট দিল ওয়াটার ক্যান বি ইউজড টু এক্সটিংগুইশ, দিয়ে হাইফেন দিয়ে এক নম্বর দিল কার্বনেসিয়াস ফায়ার, দু নম্বর দিল অয়েল ফায়ার, তিন নম্বর দেওয়া হলো কোনটার জন্য সুটেবল? স্যার অয়েল ফায়ার, কার্বনেসিয়াস ওয়েল ফায়ার, অয়েল ফায়ারের জন্য, তাই তো? বা অয়েল ফায়ারের জন্য ওয়াটার দেওয়া যাবে? অয়েল ফায়ারের জন্য যে বলছি না স্যার, ওয়াটার দেওয়া যাবে? কার্বনেসিয়াস ফায়ার, শুধুমাত্র কার্বনেসিয়াস ফায়ারের জন্য আমরা বেশি জলটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে একটা দিল হয়তো একটা খুব কোশ্চেনটা খুবই মানে একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন তাও দেয় যে ফোম এক্সটিংগুইশার ক্যান বি ইউজড ফর
ঠিক আছে, ফোম এক্সটিংগুইজার কেন ব্যবহার করব? তো জেনারেলি এটাকে বেশি প্রেফার করে স্যার, ঠিক আছে, অয়েল ফায়ারটাকে বেশি প্রেফার করে, বাট এটাকে কিন্তু আমরা গ্যাস ফায়ারের জন্য ব্যবহার করতে পারি, ইলেকট্রিক্যাল ফায়ারের জন্য কিন্তু ইকুয়ালি ব্যবহার করতে পারি, ঠিক আছে, বাট অ্যানসার কিন্তু দেয় অলওয়েজ, আমি সবসময় বেশি অ্যানসার দেখেছি অয়েল ফায়ারের জন্য দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আমাদের এই চারটা টাইপের ফায়ার হলো এবং এগুলোকে কিভাবে এক্সটিংগুইশ করতে পারি সেগুলো আমরা জানলাম। এরপর আমাদের যে জায়গাটায় যেতে হবে সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইজার, ঠিক আছে। তো ফায়ার এক্সটিংগুইজার কি জিনিস, কারো কোনো আইডিয়া আছে ফায়ার এক্সটিংগুইজার সম্বন্ধে? স্যার এক্ষেত্রে সেই লাল কালারের সেই ট্যাঙ্কটা থাকে যার মধ্যে কার্বনের মানে কোনো মিশ্রণ দেওয়া লাগে, কোথাও আগুন লাগলে ফোমের সাহায্যে বা কার্বনের সাহায্যে আগুনটা নেভানো হয়। ভালো অ্যান্সার, কিন্তু একটা জায়গায় বলতে হবে কেবলমাত্র কার্বন ডাই অক্সাইডই কি একমাত্র আছে এক্সটিংগুইজার, সিটিসি কি এক্সটিংগুইজার নয়, বা ফোম কি এক্সটিংগুইজার নয়, অথবা আমাদের এখানে কার্বন সোডা অ্যাসিড এক্সটিংগুইজার যেটা বলেছে এটা কি এক্সটিংগুইজার নয়? এগুলো সবই এক্সটিংগুইজার, যেটা দিয়ে আমরা আগুন নেভাতে পারবো সেগুলোকেই বলা হচ্ছে এক্সটিংগুইজার, ঠিক আছে। যে ইকুইপমেন্টের মাধ্যমে আমরা আগুনকে কন্ট্রোল মানে ফায়ারকে কন্ট্রোল করতে পারবো সেটাকে বলা হচ্ছে এক্সটিংগুইজার। আচ্ছা আমি এর আগে কি এটা পড়িয়েছিলাম কি বলে এই জিনিসটা কি পড়ানো হয়েছিল? বলছে না অবশ্যই, একটা নাহলে আমি দেখাতাম। আমাদের যেটা কি বলে কি বলে এটাকে, হ্যাঁ যেটা ফার্স্ট এডটা বোধহয় ছিল, হ্যাঁ ফার্স্ট এড যেটা আমাদের ছিল, ফার্স্ট এডটা কি পড়ানো হয়েছে? না স্যার ফার্স্ট এডটা তো আমাদের হয়নি। ফার্স্ট এডটা হয়নি তাই তো, মানে এরকম ভাবে এই ক্লাসে হয়নি তাই তো? না এখানে সেমিনারে হয়নি। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট এডটা বাকি আছে, ঠিক আছে, যদি এটা করে যদি সময় থাকে দেন হয়তো হয়ে যেতে পারে, ফার্স্ট এডটা খুব একটা বড় জিনিস নয়। আচ্ছা তো ফার্স্ট এড ছোটই আছে, একদম ছোট, হ্যাঁ একদম ছোট রয়েছে, একবার ছোট, কয়েকটা ইকুইপমেন্টের নাম দেওয়া আছে আর লেয়ারও দেওয়া আছে। হ্যাঁ কয়েকটা ইকুইপমেন্টসের জাস্ট নাম দেওয়া রয়েছে, ঠিক আছে দেখি যদি সময় হয় তো করে নেবো। আচ্ছা ফায়ার এক্সটিংগুইজার তাহলে কি বলেছি, ইট ইজ স্পেশাল টাইপ অফ ইকুইপমেন্ট, এটা একটা স্পেশাল ইকুইপমেন্ট হুইচ ইজ ইউজড টু কন্ট্রোল ফায়ার व्हेन ইট ইজ রিকোয়ার্ড। তো কোনো কারণবশত আগুনকে নেভাতে গেলে আমরা যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করি সেটাকে বলা হয় ফায়ার এক্সটিংগুইজার। ইট শুড বি প্লেসড এট প্রপার পজিশন ইন ওয়ার্কশপ, এটাকে সবসময় ওয়ার্কশপের একটা প্রপার পজিশনের মধ্যে রাখা হয়। ইট ক্যান বি ফিল্ড উইথ কেমিক্যাল অর গ্যাস অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ফায়ার সো দ্যাট ফায়ার ক্যান বি কন্ট্রোল। এটাকে সবসময় এটাকে কেমিক্যাল অথবা গ্যাস দিয়ে ভর্তি রাখা হয়, ঠিক আছে, ডিপেন্ড করছে কোন ধরনের ফায়ারটাকে আমি এখানে ফাইট করতে চাইছি। তো যে যে ওয়ার্কশপে যে ধরনের ফায়ারের ভয় থাকে সেই অনুযায়ী আমরা ফায়ার এক্সটিংগুইজার আমরা ব্যবহার করব এবং সেই অনুযায়ী কেমিক্যাল বা গ্যাস ওর মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক কথা, so that fire can be controlled, যাতে ফায়ারটা কন্ট্রোল করা যায়। It is available in different size according to the requirement. তো ফায়ার এক্সটিংগুইজারে আলাদা আলাদা সাইজ আমরা পেতে পারি, ঠিক আছে, ডিপেন্ড করছে আমরা কি কাজের জন্য ওটাকে ব্যবহার করছি বা কি আমরা ইন্টেন্সিটির জন্য ওটাকে ব্যবহার করব। তো ফার্স্ট যেটা চলে যাব একদম সিটিসি এক্সটিংগুইজার। আচ্ছা সিটিসি এক্সটিংগুইজার কি বলা হচ্ছে, তো এটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড এক্সটিংগুইজার। আমি এখানে দেখাচ্ছি, টেট্রা কথাটার অর্থ কি, টেট্রা কথাটার অর্থ হচ্ছে এই যে দেয়া হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, এই যে দেয়া রয়েছে কার্বন টেট্রাক্লোরাইড বা সিটিসি এক্সটিংগুইজার, এখানে ওদের কেমিক্যাল ইয়েটা দেয়নি। তো সিটিসির ফর্মুলাটা হচ্ছে CCl4, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড। টেট্রা কথাটার অর্থ হচ্ছে 4, ঠিক আছে, আমরা জানি না টেট্রা প্যাক বলা হয়। টেট্রা কথার অর্থ কি, 3 নয় কিন্তু, ঠিক আছে, টেট্রা কথার অর্থ হচ্ছে 4, ঠিক আছে। তাহলে কার্বনের গায়ে 4টা ক্লোরিন থাকে, ঠিক আছে, CCl4, এই জন্য এটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড, 4টা ক্লোরিন আছে বলে টেট্রাক্লোরাইড। তো এটা কি করে, এটা আগুন নেভাতে সাহায্য করে। এটা বেসিক্যালি কাজ কিভাবে করে, যে জায়গাটায় আগুনটা জ্বলছে সেই জায়গাটাকে ঘিরে দেয় পুরো, ঠিক আছে, ঘিরে দেওয়ার মাধ্যমে কি করে বাতাসের সাথে এই সংস্পর্শটাকে পুরো বন্ধ করে দেয়, তার ফলে বাতাসের অক্সিজেন পুল পর্যন্ত পৌঁছাতে পারে না, এই পুল বলছি আমাদের ফায়ার পর্যন্ত পৌঁছাতে পারে না, তার ফলে অক্সিজেনের কাটিং এর জন্য, অক্সিজেনের সাপ্লাইটা কাট হওয়ার জন্য সেটা কিন্তু নিভে যায়। আচ্ছা This type of extinguisher is used to stop fire caused by electric current. এগুলো ইলেকট্রিক কারেন্টের জন্য যদি কোনো কারণবশত ফায়ার ব্রেক আউট করে তার জন্য কাজে লাগে। A brass cylinder filled with liquid carbon tetrachloride, ঠিক আছে, এটা বেসিক্যালি একটা পিতলের সিলিন্ডার হয় যেটা কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে ভর্তি করা থাকে। ডাবল অ্যাক্টিং ফোর্স পাম্প ইজ প্লেসড অন দ্য টপ অফ দ্য সিলিন্ডার, এর মাথার উপর একটা ডাবল অ্যাক্টিং এরকম থাকে প্রেসার ভালভ থাকে, ঠিক আছে, এটার মাধ্যমে আমরা নেভাতে পারবো।
and the hand process and the handle কি বলা আছে আচ্ছা which is operated by a special handle যেটা একটা হ্যান্ডেল দিয়ে কন্ট্রোল করা হয় এই যে এখানে দিয়েছে ঠিক আছে এখানে একটা পাম্পের মতন প্রেসার গজের পেছনে একটা পাম্পের মতন জিনিসটাকে যেটাকে এই হ্যান্ডেল দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো আচ্ছা on pressing the handle the liquid substance is converted into vapor form and which controls the fire ঠিক আছে ভেতরে যে লিকুইডটা আছে সেটা প্রচন্ড ফোর্সে বেরিয়ে আসে এবং ফলে বাতাসটাকে কন্ট্রোল করে এখানে কয়েকটা জিনিস আমাকে খুব হালকা করে বলে দিচ্ছি দরকার আছে যেটা সাপোজ একটা এরকম জিনিস দেখতে পাই ঠিক আছে দুটো জিনিস আমি এখানে দেখাবো এগুলো পরবর্তীকালে যখন আমরা গ্যাস ওয়েল্ডিং করবো তোরা তো ভুলে যাবি বিশ্বাস আছে তো আবার তখন মনে হচ্ছে বলতে হবে দেখ মনে রাখলে সুবিধা পরবর্তীকালে নিজেদেরই সুবিধা হবে তো দুরকম জিনিস হয় ঠিক আছে একটা পাইপ আসছে কোথায় গেল প্রিন্টে যায় প্রিন্ট হয়ে আছে দুরকম জিনিস আমরা দেখতে পাই ঠিক আছে একটা পাইপ আসছে লম্বা জলের পাইপ তো শুরু না মোটামুটি একটু ভালো হবে জলের পাইপ আসছে এরকম একটা পাইপ আসছে একই পাইপ তাই তো একই ডায়ামিটারের পাইপ তো দুরকম জিনিস আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে এর মুখে একটা করি এরকম টাইপের জিনিস এরকম টাইপের জিনিস ব্যবহার করে থাকি আবার এরকমও করি দুটোটাও করি ঠিক আছে দুটো জিনিস ব্যবহার করে থাকি তাহলে এই জিনিস দুটোকে যদি আমি একটু ডিটেলসে দেখি একটু যদি জুম করে দেখা যায় কিরকম দেখতে লাগবে দুটো দেখালাম উপরের সেকশনটা হচ্ছে এরকম এখানে কিছু ভুল কনসেপশন আমি তোদের ইয়ে করবো ঠিক আছে কাটাবো আর এই নিচের সেকশনটা কিরকম আগে বলেছি তো নাকি ফিটারে যারা তারা তো জানিস এগুলো এটা কি বলা হয় এটা আগে পড়েছি ফিটারে পড়েছি কি বলা হয় এটাকে দেখে কিরকম মনে আছে ফিটারে পড়ানো হয়ে গেছে ঠিক আছে কোন দিকটা দিয়ে জল ঢুকবে আর কোন দিকটা দিয়ে বেরোবে জল ঢুকবে হচ্ছে এই সাইড দিয়ে জল ঢুকছে এই সাইড দিয়ে ঠিক আছে বের হচ্ছে এই সাইড দিয়ে ঠিক আছে প্রথমের ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে এরকম আচ্ছা তো বল ধরো জল রয়েছে এদিক দিয়ে জল বেরোচ্ছে দুটো দিয়ে জলের ধারা দেখিয়ে দেওয়া যেতে পারে ঠিক আছে তো এরকম জিনিসটা একটা হলো বাগানে জল দিয়ে আমরা তাই তো জলের পাইপ আমরা দেখেছি এটাও একটা হলো আর এটা তো একটা জল ফ্লো দেখতে পাবো এটা দেখাবো বলে দিয়েছি এটা দিয়ে আমরা জলের ফ্লো দেখতে পাবো ঠিক আছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কোন ক্ষেত্রে আমরা জলের ইয়েটা বেশি দেখতে পাবো প্রেসার দেখতে পাবো বাইরে কোন দিকটায় বেশি প্রেসার হবে প্রেসার সরু প্রথমটা এক নম্বরটা না দু নম্বরটাতে এক নম্বর সরু সরুটা আছে কোনটায় বাইরে বেশি প্রেসার হবে কোনটায় বেশি প্রেসার দিয়ে জলটা বেরোতে পারবে কোনটায় বেশি প্রেসার হবে এটাতে প্রথমটা দু নম্বরটাতে প্রথমেরটা তার মানে বেশি প্রেসার আছে এই দিকে তোরা বলছিস তাই তো তার মানে এই দিকটা হচ্ছে হাই প্রেসার এইচপি লিখে দিলাম ঠিক আছে এইচপি মানে আমাদের কোম্পানি ল্যাপটপের কোম্পানি না নরমাল এইচপি হচ্ছে হাই প্রেসার আর এটা দিলাম এলপি মানে লো প্রেসার লো প্রেসার এটা হচ্ছে হাই প্রেসার ঠিক আছে এইটা লিখো না তোদের কথাটাই তো এই শুনলাম আচ্ছা তাহলে ব্যাপার হচ্ছে যে এটা যদি এরকম হয় ঠিক আছে
কি হলো কেসটা বুঝতে পারলাম না। ও এটা নীল হয়ে গেছিল না, ঠিক আছে কালার দিয়ে করলেও তো চলে যাবে, যাই হোক ঠিক আছে করা আর কি। তো এই জিনিসটা তো তোরা বলছিস হাই প্রেসার লো প্রেসার, তাহলে এটাকে কি বলা হয়? চিমনি বলা হয়, তাই তো? চিমনি কিরকম ভাবে হবে দেখি কিরকম চিমনি হয় আমাদের। এটা কারখানা রয়েছে, পিটার এটা বুঝিয়েছিলাম কি বোঝায়নি? এটা পিটারে যখন ক্লাস নিয়েছিলাম এটা বোঝানো হয়েছিল? না স্যার। হয়নি। দেখি হয়েছে কি হয়নি, দেখা যাক। যাই হোক এটা একটা রয়েছে, সাপোজ এখানে বয়লার রয়েছে, ঠিক আছে। সাপোজ একটা ইন্ডাস্ট্রি আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। এটা বয়লার, ঠিক আছে। বয়লারের ভেতরটা, বয়লারের ভেতর দিয়ে, ঠিক আছে, এটাতে আগুন জ্বলছে, ঠিক আছে। গোটা ভেতর ও আচ্ছা, গোটা বয়লারের ভেতরটা আমরা জানি আগুন জ্বলে, ঠিক আছে। তো ভেতরটা আগুন জ্বলছে, তো এখান দিয়ে যে ছাইটা বা ধোঁয়াটা বেরোয়, সেই ধোঁয়াটাকে আমরা কি করি? এটা দিয়ে বার করি, ঠিক আছে। এরকম ভাবে ধোঁয়াটা বেরিয়ে যেতে থাকে, ঠিক আছে না, এরকম ভাবে ধোঁয়া বেরোতে থাকে। আচ্ছা, তো এটাকে বলা হয় স্ট্যাক বা চিমনি, এটাকে বলা হয় স্ট্যাক, তাই তো? STACK, স্ট্যাক মানে চিমনি। সোজা কথায় বাংলায় বললে চিমনি, ইংলিশে বললে স্ট্যাক। তো স্ট্যাক যেটা আমরা করি, ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস এটা বল, বাতাস কোন দিক থেকে কোন দিকে যায়? হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়, না লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে যায়? কোনটা? বাতাস কোন দিক থেকে কোন দিকে যায়? হাই প্রেসার থেকে লো এর দিকে যায়, বেসিক দিক থেকে কমের দিকে যায়, নাকি লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে যায়? জল কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? বেশি থেকে কমে গেছে। লো থেকে হাই প্রেসার। লো থেকে হাই প্রেসারে যায়। আমাদের ট্যাঙ্কিতে যখন জল শেষ হয়ে গেল, হাই থেকে লো এর দিকে, এটা কারোর কি কোনো সমস্যা আছে? যেখানে বেশি প্রেসার সেখান থেকে কম প্রেসারের দিকে যায়, এটাতে কারোর কোনো সমস্যা বা সন্দেহ আছে? না স্যার। না না স্যার। কোনো অসুবিধা নেই। তাহলে এই দিকটা হচ্ছে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে এয়ার যাবে সবসময়, তাই তো? তাহলে এবার আমাকে প্রশ্নটা বল, তোরা বলছিস যে দিকটা ছোট মুখ হয় সেদিকে হাই প্রেসার হয়, তার মানে তোদের কথা অনুযায়ী এই দিকটা ওটাকে ঘুরিয়ে বসাচ্ছি, দেখ না ভালো করে। ছোট মুখটা হাই প্রেসার, আর তোদের কথা অনুযায়ী বড় মুখটার দিকে লো প্রেসার হবে। তোরা বলছিস হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে গ্যাস ফ্লো করে, ঠিক আছে না? তাহলে এখানে তো লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে যাচ্ছে, কিভাবে হয় এটা? কোনটা ভুল বলছিস? এটা ভুল নাকি উপরে এইটা ভুল? কোনটা ভুল? আর এটা ভুল হবে, না হলে এটা ভুল হবে। কোনটা ভুল মনে হচ্ছে? তোরাই বল না। তাহলে তো চিমনি দিয়ে বাতাস ভিতর দিকে ঢুকে যাবে, দিয়ে যে ধোঁয়াটা আছে সেই ধোঁয়াটা মানে এটার মধ্যে ঢুকে গিয়ে বয়লারটাকে নিভিয়ে দেবে, ঠিক আছে। ধোঁয়াতে ভর্তি হয়ে যাবে ওটার বয়লারটা, ঠিক আছে। ধোঁয়াতে ভর্তি হয়ে যাওয়ার কথা, তোদের কথা অনুযায়ী। চিমনিটাতে তো লো থেকে হাই যাবে তো, মানে চিমনির ইয়া অনুযায়ী। যে কোনো গ্যাসই হোক না কেন, হাই থেকে লো এর দিকে যায়, তো এটা কি কোনো কোনো অসুবিধা আছে? এটা নিয়ে কি কোনো সমস্যা আছে? এটা নিয়ে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। একটা জায়গায় প্রচুর জল আছে, ঠিক আছে। আবার বোঝাচ্ছি, দেখ অন্যভাবে বোঝাতে হবে। আচ্ছা, দুটো টাঙ্কি, ঠিক আছে, একই সাইজের দিচ্ছি। ওহো, দুটো টাঙ্কি আছে, ঠিক আছে। এটা একটা টাঙ্কি, কপি করছি, একদম কপি করছি, একই সাইজের, কোনো এদিক ওদিকের কিছু নেই, একই টাঙ্কি আছে, ঠিক আছে। তো এটাতে ফার্স্টে যেটা রয়েছে সেটাতে এই পরিমাণ জল আছে, গোটাটা নীল হয়ে যাবে। আচ্ছা, এই পরিমাণ জল আছে, এটাতে এই পরিমাণ জল আছে, ঠিক আছে। পাইপ দিয়ে অ্যাটাচ করে দিলাম। তো জল কোন দিক থেকে কোন দিকে যাবে? এক নম্বর কন্ডিশন, যেদিকে ট্যাঙ্কি বেশি জল আছে সেই দিকে যাবে, যেটা ফাঁকা ট্যাঙ্কি আছে সেই দিকে যাবে। ঠিক আছে। কেন বেশি যাবে? এই পরিমাণ জলের প্রেসারটা নিচের দিকে বেশি কি কম? বেশি আছে, অনেক বেশি আছে। তার মানে এখানটা তোদের কথা অনুযায়ী আমি বলছি,
তাই তো এই দিকটাই প্রেসারটা এইটুকু জলের সম্পর্কে বেশি বেশি না কম? এর এটা তুলনায় বেশি আর এটা কম হবে। জল কোন দিক থেকে কোন দিকে যাবে বলছিস? হাই থেকে লো। হাই থেকে লো এর দিকে যাবে, তাই তো? এটা তো হতে পারে না, তাই তো? না না স্যার। তাহলে এবার তোরাই আবার এটাকে সমর্থন করলি যে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে। স্বাভাবিক তো, যেদিকটা আমি একটা বেলুনে ফু দিচ্ছি, আমার মুখের মধ্যে বেশি প্রেসার আছে, ওই জন্য আমার মুখ থেকে বেলুনের দিকে বাতাস যাচ্ছে, তাই না? বেলুন যখন খোলাই গ্যাস বেলুনটাকে বা বাতাসে যখন পাম্প দিই, যদি আমি সাইকেলের মধ্যে আমি পাম্প যখন দিচ্ছি, তো আমার মুখের মধ্যে বেশি প্রেসার ক্রিয়েট করি। তো তার মধ্যে কি বেলুন থেকে বাতাস ভেতর দিকে ঢুকে যায় মুখের মধ্যে, না মুখ থেকে কার্বন ডাই অক্সাইড বেলুনের দিকে যায় দিয়ে খোলায়? মুখ থেকে বেলুনে দিয়ে যায়। হ্যাঁ, কেন কি মুখে বেশি প্রেসার ক্রিয়েট করি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায় কি যায় না? হ্যাঁ স্যার। তাহলে এবার তোরা বল, তোদের কথা অনুযায়ী বললাম, তোরা বলছিস ছোট মুখটাই হাই প্রেসার, বড় মুখটাই লো প্রেসার। তাহলে তোদের কথা অনুযায়ী আমি তো বললাম না যে এখানে হাই প্রেসার হচ্ছে, তোদের কথা অনুযায়ী ছোট দিকটাই হাই প্রেসার দিয়েছি, নিচের দিকটাই লো প্রেসার দিয়েছি। তাহলে তো উল্টো জিনিস হওয়া উচিত, বাতাস ভেতর ঢুকে গিয়ে এই ধোঁয়াটাকে আরো ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে গোটা ফার্নেসটাকে নিভিয়ে দিবে। ও ফার্নেসটা ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। এবার বল কি হবে, বল। হিটারে এটা হয়নি বলে বিশ্বাস হচ্ছে না আমার। যাই হোক, হয়নি বলছে যখন, তাহলে হয়নি হবে। স্যার ঠিক মনে পড়ছে না, হয়েছিল হয়েছে। আমারও বিশ্বাস হচ্ছে না, কারণ প্রত্যেকবারই এটা পড়ানো হয়, যতবারই পড়েছি সবাইকে পড়েছি। তোদের একটু ভাব থাকবে কি? না স্যার হয়নি আমাদের। হয়নি? না স্যার এটা হয়নি। আচ্ছা ঠিক আছে, যাই হোক তাহলে স্যার হয়নি। হয়নি, তাই তো? ঠিক আছে। তো এই জিনিসটা তাহলে একটা জিনিস আমাকে বল যে এখানে তাহলে কি করে হবে জিনিসটা, এটা ঢুকে যাবে ভেতর দিকে। তোদের কথা অনুযায়ী আমি বলছি, তো তোদের কথা অনুযায়ী তাহলে চিমনিটা তো এইরকম হওয়া উচিত ছিল, ঠিক আছে? এইরকম হওয়া উচিত ছিল না? তোদের কথা অনুযায়ী চিমনিটা হবে এরকম, এরকম চিমনিটা হতো। তোদের কথা অনুযায়ী চিমনি হবে এরকম, তবে গিয়ে তো এদিকে লো প্রেসার হবে। এই যে লো প্রেসার দেখেছিস তোরা, তবে দেখতে দিকটা লো প্রেসার হবে, এদিকটা হাই প্রেসার হবে। এরকম কি চিমনি কেউ কোথাও দেখেছিস? এরকম চিমনি না স্যার, দেখি নাই। দেখিসনি, তাই তো? কেন দেখিসনি? কারণ ওটা এরকম হয়নি। নিশ্চয়ই উল্টো হবে, ঠিক আছে? নিশ্চয়ই তার উল্টো কিছু হবে। এটা যদি করতিস, যদি চিমনি ডিজাইন এরকম করা হতো, তাহলে বাতাসটা ভেতর দিকে ঢুকে গিয়ে এটাকে নিভিয়ে দিত, ঠিক আছে? উল্টোটা করলে উল্টোটাই হতো। তো এটা হয় না কেন, ঠিক আছে? এটার কারণ হচ্ছে আমরা ভুল জানি বলে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ ধরে যেটা জেনে এসেছি সেটা ভুল জেনে এসেছি। সবাই জানি, ঠিকঠাকই জানি, কিন্তু এইভাবে ভাবিনি কখনো ব্যাপারটাকে। আমাদের চিন্তা ভাবনার মধ্যে প্রবলেম আছে, তো একটু গভীরভাবে ভাবতে হবে, ঠিক আছে? ফিলোসফি ক্লাস হয়ে গেল, যাই হোক সবই পড়তে হবে। তোরা আমাকে একটা সিম্পল জিনিস বল, তো এই জিনিসটা কি ম্যাচ করছে? তোরা এতদিন যে জিনিসটা বলছিস সেটার সাথে কি ম্যাচ করছে? না স্যার করছে না। ম্যাচ করছে না, তাহলে কেন করছে না? ঠিক আছে, তো এটাকে বলা হয়, নাম শুনেছিস নিশ্চয়ই, নজেল। এটাকে ডাই ডিফিউজার, ডিফিউজার, ডিফিউজার। ডিফিউজার, ঠিক আছে? এটাকে বলা হয় নজেল, এটাকে বলা হয় ডিফিউজার। নজেলের ব্যাপারটা হচ্ছে এইখানে লো প্রেসার হয়, এখানে হাই প্রেসার হয়। এবার তোরা তো আমাকে ধরবি, আপনি ভুল বলছেন স্যার, আমি বাগানে জল দিয়েছি, পাইপটাকে যেখানে যে জায়গাটাকে ছোট করে দিই, এখান দিয়ে প্রচুর স্পিডে জল বেরোয়। কি আমরা যখন ছুঁই প্রচুর হাই প্রেসার থাকে, হ্যাঁ কি না? খোলাখুলি ভাবে বল আমাকে। হ্যাঁ স্যার, অনেক দূরে গিয়ে জলটা পড়ে। দূরে গিয়ে জল পড়ে, অনেক দূরত্ব যায়। দূরে গিয়ে পড়ে, তার মানে Pressure নিশ্চয়ই আছে। প্রেসার বেশি আছে, তা নাহলে একটু দূরে গিয়ে পড়বে দূরে। কিন্তু আমরা ভুল জানি, প্রেসার বেশি নেই, স্পিড বেশি আছে। তিনটে জিনিস হয়, ঠিক আছে? তিনটে জিনিস হয়, তিনটে জিনিস নিয়ে জলের এনার্জি তৈরি হয়। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল, আর একটা কাইনেমেটিক এনার্জি। স্যার শুনতে পেলেন না স্যার? বলছি, জিনিস একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেমেটিক এনার্জি, আরেকটা ক্ষেত্রে আছে, এটাকে আমরা এত ডিটেলসে জানবো না, আপাতত জানবো প্রেসার এনার্জি।
হুম এতটা জানার দরকার নেই, ঠিক আছে। তো কোনো জিনিসের মধ্যে আমরা তো একটা জিনিস পড়েছি, ঠিক আছে না, যে কোনো জিনিসের মধ্যে শক্তি তৈরিও করা যায় না বা ধ্বংস করা যায় না, শক্তির অ্যামাউন্টটা নির্দিষ্ট থাকে। যদি এতটাই সুবিধা হতো তাহলে তুই তো তোর বাড়িতে একটা কাজ করতে পারতিস, টাঙ্কি থেকে জলটা খুলে দিতিস, দিয়ে তোর বাড়িতে টাইমার লাগিয়ে তুই আরামসে এটাকে এক্সট্রাক্ট করে নিতে পারতিস, তাহলে তো বেশি প্রেসার হতো। বা নদীর জলটাকে আমি কি করতাম, এরকম ভাবে ছাড়তাম, মুখটাকে এরকম করে রাখতাম, সুন্দর জল প্রেসার দিয়ে আমরা টারবাইন চালিয়ে যে কোনো জায়গাতেই আমরা ইলেকট্রিসিটি মানে জেনারেট করতে পারতাম। তো হচ্ছে না কেন? নিশ্চয়ই কিছু কারণ আছে, লোকজনকে এত বোকা নয় নিশ্চয়ই, বা সায়েন্টিস্ট যারা তারা তো এত বোকা নয়। এই তিনটের অ্যামাউন্ট সবসময় কনস্ট্যান্ট থাকে। বার্নৌলি যেটা বলেছে যে কোনো জিনিসেরই যেমন শক্তিকে তৈরি বা ধ্বংস করা যায় না, এই তিনটে মিলিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো কোনো একটা ক্ষেত্রে ধরে নিচ্ছি পোটেনশিয়াল অ্যামাউন্টের এনার্জিটা হচ্ছে আমাদের 10, ভেলোসিটি বা কাইনেমেটিক এনার্জি হচ্ছে 20, প্রেসার এনার্জিটা হচ্ছে কত বলবো, তোরাই বল, আমাকে বল, তোরাই বল, তোরা দিতে বলি তাই দেবো। কত কত হলো? 30 দিচ্ছি, ঠিক আছে। তো টোটাল কত হলো? টোটাল 60। এনার্জির ইউনিট কি আছে? সাপোজ জুল ধরে নিচ্ছি, বোঝা অসুবিধার জন্য এনার্জি ইংরেজিতে জুল ধরে নিচ্ছি। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে জলটা আসছিল, জলটা আসার সময় এর মধ্যে কত এনার্জি ছিল? 60 জুল, ঠিক আছে। যখন এখান দিয়ে বেরোচ্ছে এনার্জি কি বেড়ে যাচ্ছে, তৈরি হয়ে গেল, মাঝখানে এনার্জি তৈরি হয়ে যাচ্ছে এই দু জায়গার মধ্যে, না বেরোবার না সময় স্যার একই তো থাকছে 60 জুলই থাকছে 60 জুলই থাকছে, তাই তো। এবারে তিনটে জিনিস হালকা হালকা করে বুঝিয়ে দিলেই তোরা ব্যাপারটা বুঝতে পেরে যাবি। দুটো পেজ কি করতে খুলে রেখেছি। টাঙ্কি, ঠিক আছে, টাঙ্কি পোটেনশিয়াল এনার্জি কাকে বলে, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি তোরা পড়েছিস mgh, ঠিক আছে। এটা হাইটের জন্য যে এনার্জি পায় সেটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। তো ধর এটা মাটি, আমাদের ভূপৃষ্ঠ, টাঙ্কিটা এত উপরে করা আছে, ঠিক আছে। টাঙ্কিটা এতটা উপরে একটা স্ট্যান্ডের উপর দেওয়া রয়েছে, এই যে ট্যাঙ্কিটা এরকম একটা স্ট্যান্ডের উপর দেওয়া রয়েছে। শোলে সিনেমাতে দেখেছিলাম তাই না, সে বিদু সুইসাইড করতে গেছিল, সেই রকম টাইপের টাঙ্কি একটা দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে আমাদের হাইট। এক্সাম্পল ভালো লাগে নাকি? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হাইট। এইচ, কতটা জল আছে, জলের পরিমাণ হচ্ছে m, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে পৃথিবী যে বল দ্বারা টানে সেটাকে জি বলি আমরা, তাই তো। তো এটাকে বলা হচ্ছে mgh, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আমরা সায়েন্সের একটা জিনিস পড়া হয়ে গেল, এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। মজা লাগবে একটু জেনে, ঠিক আছে। তাহলে এবার আমাকে বল, টাঙ্কিটা ওই জায়গায় না থেকে যদি একটু ছোট হতো স্ট্যান্ডটা, এই জায়গায় যদি টাঙ্কিটা থাকতো, তাহলে কি পোটেনশিয়াল এনার্জিটা একই হতো, না কম হতো, না বেশি হতো? কম একই হতো পরিমাণ জল আছে, একই পরিমাণ জল আছে, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি একটু কম হতো। পোটেনশিয়াল একই জল আছে, দেখ একই পরিমাণ জল রয়েছে এই টাঙ্কিটাকে, সেম জিনিস, অতটাই জল আছে, এটাকে নিচে রাখলাম, ঠিক আছে। কারণ স্যার গ্র্যাভিটেশনাল ফোর্সটা স্যার কমে যেত। না, গ্র্যাভিটেশনাল ফোর্সটা কমবে না, ওইটুকুতে কমে না, ঠিক আছে। মানে কমবেই না, আমরা যদি হাইট স্যার কমে যাচ্ছে, এক্স্যাক্টলি এইচটা কমে যাবে, ঠিক আছে। এইচটা কমে এইচটা কমে যাওয়ার জন্য কিন্তু কমে যাচ্ছে, এইচটা কমে যাওয়ার জন্য গুণফলটা কমে যাচ্ছে। এমটা একই আছে, একই মাস ছিল, এখানেও 10 কেজি জল ছিল, এখানেও 10 কেজি জলই আছে, ঠিক আছে। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা 2-3 মিটারের জন্য, মানে 100 মিটার কেন, 11 কিলোমিটার উপরে গেল বিশাল কিছু কমে যাবে না, একই থাকবে প্রায়। অনেক উঁচুতে উঠলে তখন চেঞ্জ হবে, কিন্তু এইটুকু 1 কিলোমিটারের মধ্যে কোনো চেঞ্জ হবে না। একটা কত টাঙ্কি কত হাইট হতে পারে, বড় তো 15-16 মিটার হতে পারে, ঠিক আছে। 1000 মিটার পর্যন্ত কোনো এফেক্টই আসবে না, জিটা সেমই থাকবে, এমটাও সেম থাকছে, এইচটা চেঞ্জ হওয়ার জন্য চেঞ্জ হচ্ছে। তো এবার আমাকে একটা জিনিসটা বল, এই যে পাইপটা আসছে ভূপৃষ্ঠ থেকে অনুভূমিক আছে, কোথাও কি হাইটটা বেশি কম আছে? না স্যার। বা যদি থেকেও যায়, যদি আমি দেখছি এরকম আমাদের একটু এরকম পাইপটা এরকম দেওয়া আছে, তাতেও কি বিশাল কিছু চেঞ্জ আসবে? না জিটাই চেঞ্জ হবে, 1 কিলোমিটারের মধ্যে না রাখলে ওটা চেঞ্জ হবে না, জি এর কোনো চেঞ্জ নেই, তার মানে পোটেনশিয়াল এনার্জিটা ফিক্স থেকে যাচ্ছে, এটা চেঞ্জ হবে না। আগেও 10 ছিল, এখনো 10 থাকবে। হিসাবটা খুব গ্যাঞ্জাম হয়ে গেল এই জায়গাটা। তো
তো এই জায়গাটাকে একটু মুছি বোঝাবার সুবিধার জন্য। এটাকে মুছলে হবে না, এই জায়গাটাকে মুছি, ঠিক আছে? কোন জায়গাটা? কত হ্যাঁ, তো কাইনেমেটিক যেটা বলছিলাম, কাইনেমেটিক এনার্জিটা একই থেকে যাবে, আগে 10 ছিল এখনো 10 থেকে যাচ্ছে। এটা হচ্ছে সরি কাইনেমেটিক বলছি, পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? পোটেনশিয়াল এনার্জি, আচ্ছা, প্লাস কাইনেমেটিক এনার্জি, আর এখানে প্রেসার রইল, প্রেসার, এই দুটো জিনিস রইল। তাহলে যা চেঞ্জ হবে কাদের কাদের মধ্যে চেঞ্জটা হবে, যদি এখানে কোনো কিছু কমে বা বাড়ে, চেঞ্জটা কাদের মধ্যে হবে? হাইট না, এই দুটো এনার্জির মধ্যে চেঞ্জ হবে। পোটেনশিয়াল এনার্জিটা তো ঠিকই আছে, চেঞ্জ হচ্ছে। আগেও যোগফল ছিল 60, বেরোবার পর যোগফল কত হবে? 60 হবে, তাই না? তো যা চেঞ্জ হবে কোন দুটোর মধ্যে চেঞ্জ হবে? এই পোটেনশিয়াল আর কাইনেমেটিক এর মধ্যে হয় স্পিড বাড়বে বা প্রেসার বাড়বে, দুটোর মধ্যে প্রেসার বাড়বে। এই দুটোর মধ্যে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আমি তোদের জিজ্ঞেস করছি, তাহলে এই যে প্রশ্ন হচ্ছে, যখন আমরা টারবাইনের মধ্যে জলটাকে ফেলছি, ঠিক আছে, জলটা স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার ফলে এনার্জি এক্সট্রাক্ট হচ্ছে। তো স্লো হয়ে যাওয়া মানে কি কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হচ্ছে। আমরা জানি এনার্জিকে তৈরি বা ধ্বংস করা যায় না, একটা এনার্জি আরেকটা এনার্জিতে কনভার্ট হতে পারে, এটা এটাতে কনভার্ট হতে পারে, ঠিক আছে, আবার এটাও এটাতে কনভার্ট হতে পারে, চেঞ্জ হতে পারে। মানে যেমন আমি সোজা কথা বলে দিচ্ছি, আগে কাইনেমেটিক এনার্জি কত ছিল? 20, এখন সাপোজ কমে হয়ে গেছে 10, যোগফল কিন্তু 60ই হবে, বেরোবার সময়ও কিন্তু যোগফল 60 হবে। তাহলে এটাকে মেকআপ দেওয়ার জন্য কি হবে? প্রেসার, প্রেসার এনার্জি বেড়ে যাবে। কত হবে? প্রেসার তো এখন 20 40 হয়ে যাবে। 40 হয়ে যাবে। বোঝা গেল কি গেল না? কাইনেমেটিক এনার্জিটা এখানে প্রেসার এনার্জিতে চেঞ্জ হয়ে গেল, কনভার্ট হতে পারে, ঠিক আছে, ধ্বংস হতে পারে না, কনভার্ট হতে পারে, ঠিক আছে, নিজেদের মধ্যে আদান প্রদান হতে পারে, কিন্তু ধ্বংস হবে না। আবার একই উল্টো জিনিসটা যদি হতো, যদি এটা বেড়ে যেত কোনোভাবে, এই 10 না হয়ে গিয়ে এটা এরকম হয়ে যেত, এটা হয়ে যেত 35, তাহলে কত হতো? এখানে 10, তাহলে এখানে 15, প্রেসার 15, এটা 15 হয়ে যেত, তখন প্রেসার কমে যেত, তাই তো? একটা বাড়বে একটা কমবে, এরকম কখনো জায়গা হবে দুটোই একসাথে বেড়ে গেল, এটাও বাড়ছে এটাও 35 হয়ে গেল, এটাও 30 ছিল এটা 70 হয়ে গেল, এরকম কখনো হবে? সম্ভব? এটা পসিবল না স্যার। মানে আগে যে এনার্জি ছিল বাইরে বেরোতে বেরোতে এনার্জিটা বেড়ে গেল, মানে এনার্জি তৈরি হয়ে গেল মাঝপথে, এরকম হয় কখনো? না স্যার, হয় না। তাহলে তোরা বলছিস এখানে ভেলোসিটিও বাড়বে আবার প্রেসারও বাড়বে, এই দুটো কি একসাথে হবে? সম্ভব না 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 হবে না, একটা কেউ বাড়বে একটা কমবে, তাই না? তো নজলের ক্ষেত্রে কি হয়? ভেলোসিটি বাড়ে, তোরা বলিস জলটা এখানে প্রচন্ড স্পিডে বেরোচ্ছে, তাই তো? জলটা খুব স্পোর্টসে বেরোয় দেখেছিস, তাই না? অনেক দূর পর্যন্ত গিয়ে পড়ে নজলের ক্ষেত্রে। তাহলে এবার তোদের প্রশ্নটা অনুযায়ী আমি বলছি, তোরা বলবি তোরা কি করে বুঝতে পারিস যে প্রেসারটা বেড়ে গেছে? তোরা আঙ্গুল দিয়ে এখানে দাবিস, তাই তো? এখানে একটা আঙ্গুল রাখিস, আঙ্গুল দিলে বুঝতে পারিস যে কত প্রেসার আছে, হ্যাঁ কি না? যেই মোমেন্টে আঙ্গুলটা দিলি, বলতে এই জলটা স্পিডে যাচ্ছিল, এই মোমেন্টে আঙ্গুলটা সাথে ধাক্কা খেলো, জলের স্পিডটা কত হয়ে গেল? কমে গেল। কত? আঙ্গুলটা তো শক্ত করে ধরে রেখেছি, জলটা বেরোতে পারছে না, জলের ফোর্স কত হলো? স্যার জলের ফোর্স কমে গেল, তখন কত হয়ে গেল? কাইনেমেটিক এনার্জিটা কত হয়ে গেল? কাইনেমেটিক এনার্জি তো পুরোটাই তো আটকে দিয়েছি, জিরো হয়ে গেল। যেই মুহূর্তে হাত দিয়ে আটকে দিলি জিরো হয়ে গেল, এবার তুই ওই এনার্জিটা কি ধ্বংস হয়ে যাবে? না স্যার। কি হবে? পোটেনশিয়াল এনার্জি তো বাড়তে পারবে না, ওটা কিসে কনভার্ট হয়ে যাবে? 35 থেকে 0 হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে? এটা 35 থেকে 0 হয়ে গেলে পোটেনশিয়াল প্রেসারটা তখন বাড়তে থাকবে স্যার। আচ্ছা, 35টা হয়ে গেল এখন 0। তাহলে 10 প্লাস 0, তাহলে প্রেসারটা কত হয়ে যাবে এখন? প্রেসারটা তখন স্যার 10 প্লাস 50 হয়ে যাচ্ছে। আগে কত ছিল? 35 এটা ছিল, তখন ছিল 15। যখন হাত দিয়ে আঙুলটা দিয়ে আটকাচ্ছিস তখন ওর ভেলোসিটি কত হয়ে যাচ্ছে? তখন স্যার ভেলোসিটি কত হচ্ছে? জলের স্পিড কত হচ্ছে? এগিয়ে যাচ্ছিল জলের স্পিড বোঝা গেল না, তাই তো? আমি আরেকবার বলছি,
আরেকবার বলছি, শোন ভালো করে। একটা জিনিস চিন্তা কর, যেটা আমি বলবো শুধু সেটুকুই চিন্তা করবি। জলটা এখানে বেরোচ্ছে, এইটা ভুলে যা তোরা, একটা কন্ডিশন আমি দিচ্ছি জাস্ট। তোরা ইচ্ছা মতন বল কাইনেমেটিক কত দেবো, বল তোরা বল কাইনেমেটিক কত দেবো, বল কত দেবো? 10 থাকছে। কাইনেমেটিক 10 থাকবে, ঠিক আছে। তাহলে পোটেনশিয়ালকে 40 হতে হবে, 20 40 হবে, হ্যাঁ ঠিক আছে। এইটা ছিল বেরোবার সময়, সাপোজ নজলের ক্ষেত্রে বেরোবার সময় আমরা দেখা কি কি ছিল, বেরোবার সময় একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে, একটা কাইনেমেটিক এনার্জি থাকবে, একটা প্রেসার এনার্জি থাকবে, ঠিক আছে। এই তিনটে কত ছিল, কাইনেমেটিক কি এই পোটেনশিয়াল চেঞ্জ হবে বেরোবার সময়, এটা ইনলেটে, মানে এইখানটা হচ্ছে ইনলেট, নজলের ইনলেট হচ্ছে এই জায়গাটা যেটা দিয়ে ঢুকছে, এটা ইনলেট, আর এটা হচ্ছে আউটলেট। এই টোটালটা ছিল ইনলেটে, এই যে উপরটা ইনলেটে, আর এটা হচ্ছে আউটলেটের জন্য, এই তিনটে হচ্ছে আউটলেটের জন্য বেরোবার সময়। যখন বেরোচ্ছে পোটেনশিয়াল এনার্জি কত হবে রে? পোটেনশিয়াল এনার্জি তোমাদের একই 10 একই থাকছে। থাকবে, 10ই থেকে যাবে। এই দুটো বাড়ছে। আমি বলছি কি নজলের ক্ষেত্রে আমি যেটা বলে দিই, একদম স্বাভাবিক কথা, নজলের ক্ষেত্রে স্পিডটা বেড়ে যায়, অর্থাৎ কাইনেমেটিক এনার্জিটা বেড়ে যায়। আগে 10 ছিল, এখন এটা ধরে নিলাম 20 হয়ে গেছে। 20, তাহলে এটা হয়ে যাবে 30, এটা 30 হয়ে যাবে। প্রেসারটা কি হলো, কমলো না বাড়লো? বেড়ে গেল, তাহলে বেড়ে গেল। আউটলেটে দেখ প্রেসারটা কি হলো, দেখ আগে 40 ছিল ইনলেটে, মানে যখন ঢুকছিল তখন প্রেসার ছিল 40। কমে গেল স্যার। আচ্ছা, কোনটা বেড়ে গেছে এখানে? এখানে কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। মানে সোজা কথা, কাইনেটিক এনার্জি এত দাম আমার জানা দরকার নেই। কিটা বেড়ে গেছে? ভেলোসিটি বেড়ে গেছে। কাইনেমেটিক মানে কি? ভেলোসিটি বেড়ে গেছে। ভেলোসিটিটা বেড়ে গেছে, স্পিডটা বেড়ে গেছে, প্রেসারটা কমে গেছে, ঠিক আছে। কাইনেমেটিক টার্মটা মনে রাখতে গেলেই ভয় লাগবে তোকে, ঠিক আছে। কাইনেমেটিক মনে রাখারই দরকার নেই, স্পিড বেড়ে গেছে, প্রেসার ড্রপ করে গেছে। এবার এইটা জলটা বেরোচ্ছিল স্পিডে ফোর্সে, আমি এখানে একটা আঙুল রেখে দিলাম, ঠিক আছে, আঙুল রেখে দিলাম, জলটা আলাদা পাচ্ছে না, এখানে ফাঁকা রেখে নিচের দিকে পড়ে যাচ্ছে। এইদিকে যে যাচ্ছিল স্পিডটা কত হয়ে গেল আঙুলে ঠেকা মাত্র? শূন্য হয়ে যাবে। তাহলে কাইনেমেটিক কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে শূন্য হয়ে যাচ্ছে। এখানে কি পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ হলো, কোনো হাইটটা কি চেঞ্জ হচ্ছে? না, পোটেনশিয়াল এনার্জি একই থাকছে। বল কত হবে এবারে? তাহলে এটা 50 হবে, প্রেসার 50। প্রেসার 50। এই জন্য আমরা যখন হাত দিয়ে দিই তখন মনে হয় কি প্রেসারটা বেড়ে যাচ্ছে, কারণ তখন ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে। আমরা যখন হাত দিয়ে দিচ্ছি তখন ভেলোসিটি আছে, যখন আমরা আটকে মেজার করছি, আমরা যদি আঙুলটা এর সাথে সাথে নিয়ে যাই তাহলে দেখবো ওর কোনো প্রেসারই নেই, অনেক কম প্রেসার হয়ে গেছে। আমরা আটকালে কি হয়, আটকানো মাত্রই কাইনেমেটিক এনার্জিটা 0 হয়ে যায়, ভেলোসিটিটা 0 হয়ে যায়, ওটাই তখন এটাতে চেঞ্জ হয়ে যায়। ওই জন্য আমরা যেটা হাতে ফিল করি এটা হচ্ছে কাইনেমেটিক এনার্জিটা পোটেনশিয়াল এই প্রেসার এনার্জিতে চেঞ্জ হয়ে যায়, ওই প্রেসারটাকে আমরা অনুভব করি। কথাটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? না স্যার। একই ভাবে ডিফিউজারে যখন ঢোকে, ঠিক আছে, বেরোবার সময় কি হবে, স্পিডটা বেশি থাকবে না স্পিডটা কম থাকবে? স্পিডটা কমে যাবে। তার ফলে কে বেড়ে যাবে বলতো? তার কাইনেটিক মানে ভেলোসিটি বেড়ে যাবে স্যার। ভেলোসিটিটাই তো বলছি, স্পিড মানেই তো ভেলোসিটি, ভেলোসিটিটা কমে যাচ্ছে, ভেলোসিটিটা কমে যাচ্ছে, ধীরে ধীরে প্রেসারটা বেড়ে যাবে স্যার। প্রেসারটা এখানে প্রেসারটা বেড়ে বেড়ে যাবে, ঠিক আছে, আর ভেলোসিটিটা ড্রপ করবে, ঠিক আছে, হ্যাঁ। আউটলেটে। তো তাহলে ডিফিউজার দিয়ে আমরা কি করব, যদি কোনো জায়গায় বেশি প্রেসার লাগে বাইরের দিকে, মানে যে দিয়ে বেরোবে আউটলেটে বেশি প্রেসার লাগে, তাহলে আমরা কি ব্যবহার করব, ডিফিউজার না ব্যবহার করব, নজল ব্যবহার করব? ডিফিউজার। আর যেখানে আমাদের আউটলেটে কম প্রেসার লাগবে সেখানে কি করব, নজল। নজল ব্যবহার করব। তাহলে এখানে আমার কি লাগবে, আউটলেটে বেশি প্রেসার লাগবে না কম প্রেসার লাগবে মোয়াটাকে বার করার জন্য আমার আউটলেটে? এটা বেশি প্রেসার লাগবে। বেশি বেশি। ভালো করে ভেবে বল, আউটলেটে কি রকম প্রেসার লাগবে ধোঁয়াটাকে যদি বার করতে চাই? কোথায় হাই প্রেসার হবে, নিচে হাই প্রেসার হবে না লো প্রেসার হবে ধোঁয়াটাকে বার করতে চাই? নিচে হবে লো প্রেসার, নিচে যদি লো প্রেসার হয়, উপরে যদি হাই প্রেসার হয়, তাহলে বাতাসটা কোন দিক থেকে কোন দিকে যাবে, হাই থেকে লো দিকে যাবে না? নিচে হাই হবে উপরে লো হবে। এক্স্যাক্টলি, তো এটা ভেবে বল। বাতাসের যে ভেতর দিকে যে প্রেসারটা হবে সেটা হবে হাই প্রেসার, আর উপর দিকে যেটা হবে সেটা হবে লো প্রেসার, তবেই না হাই থেকে লো এর দিকে ধোঁয়াটা বেরোতে পারবে।
বোঝা গেল কি গেল না জিনিসটা? হ্যাঁ স্যার তাহলে এখানে যদি উপরে বাইরের দিকে আমার মানে আউটলেটে যদি লো প্রেসার দরকার হয় আমি কোনটা ব্যবহার করবো, নজেল না ডিফিউজার? তোরা একটা জিনিস ধরে নিচ্ছিস, এতগুলো টার্ম ধরে নিচ্ছিস, তোরা এত টার্ম ধরিস না, ঠিক আছে? কোথায় বেশি স্পিড হয় নজেলের, কার বাইরের দিকে বেশি স্পিড হয়, নজেলের না ডিফিউজারের? নজেলের। তাহলে উল্টোটা হচ্ছে প্রেসারে, তাহলে প্রেসার কোথায় কম হবে, নজেলের আউটলেটে না ডিফিউজারের আউটলেটে? ডিফিউজারে প্রেসারটা কম হবে তাই তো, হ্যাঁ না বেশি হবে প্রেসার ডিফিউজারে? প্রেসার কম হবে ডিফিউজারে। উল্টো জায়গায় চলে এলি, ভালো করে ভেবে বল। হাঁটছে কেন? ডিফিউজারে প্রেসারটা বেশি হবে, ডিফিউজারের আউটলেটে প্রেসারটা বেশি হবে কারণ স্পিডটা কমে যাচ্ছে না এখানে, স্পিডটা কমে যাচ্ছে, স্পিডের প্রেসারটা বেশি হবে, প্রেসার বেশি হবে। আর এখানে কি হবে, কিছু বলছিলি কেউ? হ্যালো সৈয়দ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কেটে কেটে আসছে আওয়াজগুলো। আচ্ছা আচ্ছা, সৈয়দের গলা মনে হলো। আচ্ছা, তো তোরা বল, একটা সিম্পল জিনিস চিন্তা কর না, আমার একটা একদম একদম তোরা এত কিছু মাথায় ঢোকাস না। যখন এরকম পাইপ ব্যবহার করি কিটা বাড়ে, আমরা কিটা দেখতে পাই, এটা প্রেসার দেখতে পাই না স্পিড দেখতে পাই? স্যার স্পিডে দেখতে পাই। স্পিডটা দেখতে পাই। স্পিড বাড়ছে না কমছে, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, স্পিড বাড়ছে না কমছে আউটলেটে নজেলের ক্ষেত্রে? স্পিডটা বাড়বে। স্পিড বাড়ছে, তাহলে স্পিড যদি বাড়ে তাহলে কে কমবে, কাকে কাকে স্যাক্রিফাইস করে স্পিড বেড়েছে, প্রেসারটা, তাহলে এখানে প্রেসারটা ড্রপ করবে। বোঝা গেল কি গেল না? স্যার হ্যালো স্যার, বল। স্যার পাইপ থেকে স্যার জলটা বের হচ্ছে স্যার, আঙুল দিয়ে যে চাপিয়ে স্যার স্পিডটা কমছে, স্পিডটা জিরো হয়ে যাচ্ছে, তখন স্পিডে জিরো হচ্ছে তখন স্যার ইয়াটা ওটা কনভার্ট হয়ে যাচ্ছে তখন প্রেসারে। ওটা আঙুল দিলে, আঙুল দিচ্ছি কোথায় এখানে? আমি তো তোদের ভুল ধারণাটার জন্য আঙুলটা ব্যবহার করলাম। আঙুলটা না, এখানে এখানে আঙুলের ব্যাপারটা কি আসছে, যখন পাইপলাইন থেকে জল দিচ্ছি গাছে, ঠিক আছে না, তো তখন কি হয়, আমার এখান থেকে ভেলোসিটিটা বাড়ে, ভেলোসিটি অনেক অনেক বেড়ে যায় তাই না? তো ভেলোসিটি যদি অনেক অনেক বাড়ে তো এই কাকে কাকে কমিয়ে বেড়েছে, মানে কাকে বলিদান দিয়ে এটা তৈরি হয়েছে, প্রেসারকে বলিদান দিয়ে তাই না? তো নজেলের আউটলেটে কি হয়, প্রেসারটা হ্যালো প্রেসারটা বেশি হয়েছে, যা সেই পুরো ঘুরে ফিরে সেই এক জায়গাতেই চলে এলো, প্রেসারটা জিরো হয়ে যায়। হ্যাঁ, নজেলের জিরো ক্ষেত্রে হয় না, প্রেসারটা কমে স্যার যায়। কম হবে, আর ডিফিউজারের প্রেসারের ক্ষেত্রে প্রেসারটা বেশি হবে। বেশি হবে, ঠিক আছে? ভেলোসিটিটা, তোরা ভেলোসিটি মনে রাখবি, প্রেসার মনে রাখার কোনো দরকার নেই। ভেলোসিটিটা মনে রাখবি, ওটা আমরা চোখে দেখেছি ভেলোসিটিটা, আমরা ভেলোসিটি মনে রাখবো, প্রেসার দিয়ে ভাবিসই না জিনিসটাকে, ভাববি সবসময় ভেলোসিটি দিয়ে। তো নজেলে ভেলোসিটি বেড়ে যাচ্ছে আউটলেটে, তার প্রেসারটা কমবে। ডিফিউজারে ঠিক উল্টো জিনিস, প্রেসারটা এই ভেলোসিটিটা মানে ধীরে ধীরে করে জলটা বেরোবে, তার ফলে প্রেসারটা বেড়ে যাবে। একই না? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার, বোঝা গেছে, ঠিক আছে, খুব ভালো ব্যাপার। তাহলে এখানে লো প্রেসার দরকার আছে, আউটলেটে লো প্রেসার দরকার আছে, এখানে কি ব্যবহার করবো, নজেল না ডিফিউজার? চিমনিটাকে কি হিসাবে ব্যবহার করবো? স্যার নজেল ব্যবহার করব। নজেল ব্যবহার করব। এবারে আমাকে একটা জিনিস বল, টারবাইনের কেসিং যেটা হয় সেখানে আমাকে এখানে হাই প্রেসার দরকার পড়ে, কেন দরকার পড়ে সেটা এখন বলছি না, কারণ আছে, ঠিক আছে, ওটা সময় থাকলে বলতাম ডেফিনেটলি। তো এখানে হাই প্রেসার দরকার পড়ে, না হলে ক্যাভিটেশন হয়ে যাবে টারবাইনটা। তো এখানে আমি কি ব্যবহার করব, ডিফিউজার ব্যবহার করব না ডিফিউজার? স্যার ডিফিউজার ব্যবহার করব। ডিফিউজার ব্যবহার করব, বোঝা গেছে? তো এই ক্ষেত্রে তোরা বলতো, এই যে তোরা ফায়ার এক্সটিংগুইশার গুলো করছিস, তোদের কখন তাড়াতাড়ি ছড়াতে পারবে এই জিনিসটা, কোথায় আমাদের কখন বেরোতে পারবে? এক মিনিট জিনিসটা ভাব, ছড়াবে ডিফিউজারের জন্য। দেখ কেন ডিফিউজারে ছড়াবে তাড়াতাড়ি, দেখ এইখানে আমাদের পাইপটা রয়েছে, এখানে লিকুইড রয়েছে, ঠিক আছে? তো এখানে আমাকে যদি বার করতে হয় এখানে, ঠিক আছে, তাহলে কোথায় প্রেসার বেশি হতে হবে, বেরোবে কেন জলটা, বেরোবে কেন, শুধু শুধু কেন জল বেরোবে এখান থেকে? কোথায় প্রেসার বেশি হতে হবে, কোথায় কম হতে হবে বলতো? এখান থেকে যখনই প্রেসারটা বেশি হলো, এখানে যদি হাই প্রেসার আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, তো এখান থেকে কি হবে, এখানে যদি হাই প্রেসার হয় এখান থেকে প্রথমে জলটা যাবে, এখানে পর্যন্ত যাবে বলতো, সহজে যেতে চাইবে হাই প্রেসার যদি এখানে ক্রিয়েট হয়ে যায়? না স্যার, লো প্রেসার করতেই হবে এখানে। এখানে লো প্রেসার দরকার আছে, কিন্তু আমরা তাও হাই প্রেসার করি, কেন করি? তার জন্য আমরা কি করছি, এখানে একটা জিনিস ব্যবহার করছি, ফোর্স পাম্প। পাম্পটা কি করে, এর প্রেসারটাকে আরো বাড়িয়ে দেয়,
বুঝতে পেরেছিস তো? প্রেসারটাকে আরো বাড়িয়ে দেয়, ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেয়, যাতে এটা দিয়ে জলটা অ্যাটলিস্ট এখান থেকে টেনে বার করতে পারে। নর্মাল অবস্থায় বেরোবে না, পাম্প লাগালে তো বেরোবে। ঠিক আছে, কথাটা বোঝাচ্ছি আমি তোদের একটা জিনিস, এক্সাম্পল দিয়ে বোঝাই। জাস্ট এরকম একটা আমাদের সিলিন্ডার রয়েছে, ঠিক আছে, সিলিন্ডারের উপরে এরকম একটা ডিফিউজার লাগানো রয়েছে। তো এখানে কি হবে, প্রেসারটা ধরে নিচ্ছি আমি 50, অনেক হাই প্রেসার রয়েছে, ঠিক আছে। এর ভেতরে সাপোজ প্রেসার ছিল 40, বেরোবে, গ্যাসটা বেরোতে চাইবে না, এখান থেকে বাতাস ভেতরে ঢুকে যাবে, কোনটা চাইবে? বাতাস ঢুকে যাবে ভেতর থেকে, বাতাসটা ভেতরে ঢুকে যাবে, যাতে বাতাস না ঢুকতে পারে তার জন্য এখানে একটা ভালভ লাগিয়ে দিলাম। ভালভটা একমুখী, বাতাসটাকে ভেতরে ঢুকতে দেবে না, এটা একটা সিস্টেম হলো। এবারে এখান থেকে যতক্ষণ না আমি এখানে প্রেসারটা বাড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা দিক থেকে বেরোবে না। প্রেসার আমি বাড়াবো কি দিয়ে, এখানে ওই জন্য বাইরের দিকে একটা পাম্প রাখতে হচ্ছে, এখানে একটা পাম্প ব্যবহার করছি। পাম্প কি করে, পাম্পের কাজ হচ্ছে প্রেসার ক্রিয়েট করা। এখানে একটা 60 এর প্রেসার রেডি করে দেবো পাম্পটা। এবার বেরোবে, এবার বেরিয়ে যাবে, এবার বেরোবে, হ্যাঁ স্যার। ও টেনে দিয়ে ওটা বার করে দিচ্ছে, পাম্পটা জোর করে বার করাচ্ছে, ঠিক আছে। নর্মাল অবস্থায় বেরোতো না, ঠিক আছে, নর্মাল অবস্থায় কিন্তু বেরোতো না এটা। আচ্ছা, এখানে হাই প্রেসার কেন দরকার পড়ে, এখানে হাই প্রেসারটা কি কারণে দরকার আছে? এত হাই প্রেসার আমি বের করে কি করব, এটাকে এত হাই প্রেসার দিয়ে আমি কি করব? তাড়াতাড়ি বের করানোর জন্য, মানে ইয়াটা এক্স্যাক্টলি, যত তাপ, যত বেশি প্রেসার দেবো আমি, ঠিক আছে। একটা বেলুন রয়েছে, ঠিক আছে, বেলুনটা প্রচুর হাই প্রেসারে রয়েছে। যখন আমি এটার মধ্যে ফুটো করবো কি হবে, ওটা ইজিলি সঙ্গে সঙ্গে কি হবে, চারদিকে ছড়িয়ে যাবে হবে। এটা যদি একটা চুপসানো বেলুন দিই যার মধ্যে অনেক কম প্রেসার আছে, সেটাকে যদি ফুটো করি, এরকম ছড়াবে চারদিকে? না স্যার, ছড়াবে না। যখন প্রচন্ড হাই প্রেসার এটাকে বার করবো, যখনই বাতাস, এটা বাতাসের প্রেসার তো অনেক লো, বাতাসের প্রেসার ধরে নিচ্ছি আমি এখানে 5, তো 50 দিয়ে প্রেসারটা বেরোচ্ছে, এই 5 এর বাতাসের সংস্পর্শে আসবে, কি হবে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বাতাসটা কেটে দেবে পুরো, স্পিডে বেরোবে না। এটা বলছি না যে স্পিডে অনেক দূর চলে যাবে, সেটা না, কম জায়গার মধ্যেই যাবে, স্পিডটা বেশি হবে না, কম জায়গার মধ্যে স্যার বাতাসটাকে বন্ধ করে দেবে, ছড়াবে বেশি, ছড়াবে বেশি, বেশি দূর পর্যন্ত ছড়াবে না, প্রচুর ছড়িয়ে যাবে না যে অনেক দূর পর্যন্ত ছড়াবে, সেটা না, কাছাকাছি ছড়াবে কিন্তু স্প্রেড বেশি করবে। বোঝা গেল কি গেল না? এই বেলুনের এক্সাম্পলটা ভাব, খুব হাই প্রেসারে একটা বেলুন আছে, একটা জায়গায় ফুটো করলাম, কি হয়, সঙ্গে সঙ্গে তার দিকে বাতাসটা বেরিয়ে চলে আসে। এই জিনিসটার জন্যই আমরা এখানে ফোর্স পাম্প ব্যবহার করি বা ডিফিউজার ব্যবহার করি। এখানে কিন্তু নজেল ইউজ হয় না, ভালো করে দেখ ভেবে, এখানে কিন্তু নজেল ইউজ হয় না, এখানে ডিফিউজার ইউজ হয়। এইটা হচ্ছে ডিফিউজার, ঠিক আছে, যদিও নজেল হোল্ডার বলেছে, বাট নজেল নয়, এটা ডিফিউজার। তোরা কার্বন ডাই অক্সাইডের যদি এক্সটিংগুইশার দেখিস, কার্বন ডাই অক্সাইড দেখ, দেখ মুখটা দেখছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বড় আছে। এটা কি নজেল না ডিফিউজার? ডিফিউজার। তো জিনিসটা ক্লিয়ার হয়েছে। গ্যাস যখন আমরা বার করি সিলিন্ডার থেকে, গ্যাস সিলিন্ডার যখন করি, গ্যাসের ভেতরে, সিলিন্ডারের ভেতরে প্রেসার কিরকম হয়, বেশি না কম? সিলিন্ডারের ভেতরে যে গ্যাসটা আছে তার প্রেসারটা অনেক অনেক বেশি থাকে, বেশি। তো এখানে কি দরকার হয়, এখানে আমার কোনো প্রেসারটা নিয়ে, ভেতরের প্রেসারটা নিয়ে কোনো চাপ নেই, এখানে আমি দিই যাতে গ্যাসটা স্পিডে বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। তাই জন্য আমরা যখন ওয়েল্ডিং টর্চটা ডিজাইন দেখি, ওয়েল্ডিং টর্চটা কি ব্যবহার করবো, নজেল না ডিফিউজার? ওটা স্যার নজেল হয়, নজেল ব্যবহার করবো, ঠিক আছে, কারণ এখানে আমাদের প্রেসারের কোনো প্রবলেম নেই। এই জিনিসটা বোঝা গেল। সিটিসি এক্সটিংগুইশার নিয়ে কোনো প্রবলেম আছে না স্যার? তাহলে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলছি স্যার নোজেলটা স্যার কখন ব্যবহার করা হবে, মানে এই ফায়ার এক্সটেনশনের মধ্যে নোজেল ব্যবহারটা স্যার কখন হয়? নজেল হতে পারে একটা কারণ বশত, যদি এই যে আমি এই একটা জিনিস বললাম ফোর্স পাম্প ব্যবহার করছি, এটা হাই প্রেসারে একটা পাম্প ব্যবহার করছি, তো এই পাম্পটা ধাক্কা দিয়ে ওকে বার করবে, ঠিক আছে। যখন এটার জন্য কোনো ফোর্স দরকার পড়বে না তখন নজেল ব্যবহার করবে। এখানে নজেল দিয়েছে, অ্যাকচুয়ালি এখানে কেন দিয়েছে, এটা যদি ফোর্স পাম্প না দেওয়া থাকতো তাহলে এখানে হতো ডিফিউজার, কিন্তু ফোর্স পাম্প যেহেতু দেওয়া রয়েছে সেজন্য এটা নজেল হচ্ছে, কারণ এখানে প্রেসারটা, যে প্রেসারটা বেরোবার জন্য দরকার সেটা তো পাম্প দিয়ে দিচ্ছে, ওটা তো ন্যাচারাল দরকার পড়ছে না, যেহেতু পাম্প দিয়ে দিচ্ছে সেজন্য এখানে আমরা নজেল ব্যবহার করবো যাতে ছড়াতে পারে তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি ইয়ে করে যেতে পারে।
আর যদি না থাকতো সেক্ষেত্রে ডিফিউজার ব্যবহার করবো। এখানে কোনো পাম্প ব্যবহার করেছি না স্যার, কোনো পাম্প নেই, এই জন্য এখানে ডিফিউজার ব্যবহার করবো। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি। ফোম এক্সটিংগুইশার একই জিনিস, কিছু না, দুটো কেমিক্যাল মেশানো থাকে। ইট ইজ ইউজ টু কন্ট্রোল দ্য ফায়ার কজড বাই অয়েলি ম্যাটেরিয়াল। আগুন যদি কোনো ভাবে, এটা কিরকম টাইপের হয় ফোম যদি আমি দেখাই, ফোম এক্সটিংগুইশারটা কিরকম হয়, দেখাচ্ছে না এখানে ভালো করে, এরকম টাইপের হয়। একটা ফোম মানে হচ্ছে ফেনা, সোজা কথা। ঠিক আছে, ফোম মানে হচ্ছে ফেনা। এই যে বোঝা যাচ্ছে জিনিসটা, এই যে একটা ফোম এক্সটিংগুইশার দিয়ে দেখিয়েছি, ফোম টাইপের জিনিস। দাড়ি কাটার জন্য আমরা ব্যবহার করি না, দাড়ি কাটার ফোম যেটা, এটা ফোম হতে পারে। ঠিক আছে, ফেনা টাইপের জিনিস, এই যে এই জিনিসটা হতে পারে। ঠিক আছে, দাড়ি কাটার জন্য বলা হয় না ফোম দিব না, দিয়ে দেবো, এটা হচ্ছে ফোম। তো ফোম জাতীয় জিনিস কি করে, এর মেইন কাজটা কি আছে, যে জায়গাটায় আগুন জ্বলছে, সাপোজ এটাতে একটা তেলের মধ্যে আগুন লেগে রয়েছে, ঠিক আছে, এখানে একটা তেল রয়েছে, তার মধ্যে আগুন জ্বলছে, এই জায়গাটাকে ঢেকে দেয়, ফেনা দিয়ে ঢেকে দেয়। তার ফলে বাতাসের অক্সিজেন আসতে পারে না, ফেনার মধ্যে আটকে যায়, তার ফলে আগুনটা নিভে যায়। এটা হচ্ছে ফোম এক্সটিংগুইশারের ওয়ার্কিং প্রিন্সিপাল। আচ্ছা, আগে তো বললাম ইট ইজ ইউজ টু কন্ট্রোল ফায়ার কজড বাই অয়েলি ম্যাটেরিয়াল, যাতে অয়েলি ম্যাটেরিয়ালটার উপরে বা যেখানে আগুন জ্বলছে তার উপর ফোমের লেয়ার পড়ে যায় এবং অক্সিজেনের লাইনটাকে কাট করে দেয়, তার ফলে আগুন জ্বলতে পারে না। ইট হ্যাজ টু কন্টেনার নোন অ্যাজ আউটার এন্ড ইনার কন্টেনার। দুটো কন্টেনার থাকে, এটাকে ভেতরেরটাকে বলা হয় ইনার কন্টেনার, বাইরেরটাকে বলা হচ্ছে আউটার কন্টেনার। যার মধ্যে এই নীল কালারের সলিউশনটা রয়েছে যে আউটার, আর কমলাটা হচ্ছে ইনার। আউটার কন্টেনার হ্যাজ এ সলিউশন অফ সোডা সোডা বাইকার্বনেট, এর ভেতরে রয়েছে সোডা বাইকার্বনেট। সোডা মানে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, and inner container has a solution of aluminium sulfate, aluminium sulfate SO4 এগুলো তো তোরা জানিস ভালো করে। অ্যালুমিনিয়াম সালফেট আছে, এই যে নীল জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4O3, আর এটা হচ্ছে NaHCO3। এই দুটো যখন মেশে তখন তোরা এগুলো বাড়িতে, এটা তো বাড়িতে পেয়ে যাবি, কাপড় যেটা আমাদের খাবার সোডা হয় বা কাপড় কাচের সোডা, সেগুলো হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, বিশেষ করে বেকিং পাউডার যেটা হয়। অ্যালুমিনিয়াম সালফেট বাজারে কিনতে পাওয়া যায়, দুটো মিশালে দেখবি ফেনা তৈরি হচ্ছে। ইট ইজ ইউজড টু কন্ট্রোল দ্য ফায়ার কজড বাই ইলেকট্রিক্যাল কারেন্ট অর অয়েলি সাবস্টেন্সেস। তো তেলের জন্য যে ফায়ার হয় বা অয়েলের জন্য যে ফায়ার হয় সেটাকে কন্ট্রোল করতে কাজে লাগে। ইট ক্যান বি রিকগনাইজড বাই ইটস ব্রাউন কালার, এটাকে বাদামি রঙের কালার দেখে এটাকে চিনতে পারা যায়। ঠিক আছে, এই দুটো মিশলেই ফেনা তৈরি হবে। এখানে একটা সিল আছে, সিলটাকে যদি আমরা এই হ্যান্ডেলটাকে প্রেসার দিই, এই সিলটা ব্রেক করে যায়, এটা কাঁচের কন্টেনারের মধ্যে রয়েছে, দুটো মিশে যায়, তারপরে প্রচুর ফেনা তৈরি হয়। তো ফ্যানারটা এক্সপান্ড করে, মানে যদি আমাদের খুব ভেতরে বোমটা যে হয়, বোম ফাটে কি হবে, গ্যাসটা হঠাৎ করে এক্সপান্ড করে যায়, তাই জন্য এটা ফেটে যায়। এর মধ্যে এক্সপান্ড করবে এবং এক্সপান্ডের ফলে কি হবে, এটা ডিফিউজার দিয়ে বেরিয়ে চলে আসবে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার, বোঝা গেছে, খুব ভালো জিনিস। নেক্সট হচ্ছে সোডা অ্যাসিড এক্সটিংগুইশার, এটা লাস্ট আমাদের যাচ্ছে, এটার একটা ইনার আউটার রয়েছে। ইট ইজ ইউজড টু কন্ট্রোল ফায়ার কজড বাই উড অর চারকোল অর কোল, এটা জেনারেলি কার্বনেসিয়াস ফায়ারের জন্য ব্যবহার করা হয়। ইট ইজ নট ইউজড ফর ইলেকট্রিক্যাল ফায়ার। ঠিক আছে, লিকুইড জিনিস, বিভিন্ন রকম সোডা অ্যাসিড এক্সটিংগুইশারের অনেক ক্ষেত্রে অনেক কেমিক্যালেরই এরকম প্রপার্টি থাকে যেটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হয়। কোনো লিকুইড জিনিস এক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, তো সোডা অ্যাসিড এক্সটিংগুইশারটা এখানে অ্যাভয়েড করছি। ইট ইজ ইউজড টু ফর ইলেকট্রিক্যাল ফায়ার, অয়েলি সাবস্টেন্সেস, ফায়ার এটসেট্রা। It is recognized, it is not used for electrical fire or oily substances fire. এগুলো স্যার ওটা ডিস্টার্ব হচ্ছে, কারোর একটা মাইক্রোফোন অন আছে। আচ্ছা, এগুলোর জন্য ব্যবহার করা হয়। ইট ইজ রিকগনাইজড বাই ইটস ব্রাউন কালার, এটা বাদামি রঙের কালার হিসেবে বেরোয়, এরকম ভাবে বাদামি কালার দিয়ে দেখাচ্ছি, এটা বাদামি রঙের বেরোয় বলে এটাকে বাদামি রঙের কালার দেখে এটাকে চিনতে পারবি যে এটা সোডা অ্যাসিড এক্সটিংগুইশার। তো তোদের যদি বলা হয় যে সোডা অ্যাসিড এক্সটিংগুইশার ইজ ইউজড টু এক্সটিংগুইশ, এই চারটা অপশন দিল। প্রথম হচ্ছে ইলেকট্রিক্যাল ফায়ার, 2 নম্বর হচ্ছে কার্বনেসিয়াস ফায়ার, 3 নম্বর অয়েল ফায়ার, 4 নম্বর হচ্ছে গ্যাস ফায়ার। তোরা কোনটা দিবি? ইলেকট্রিক্যাল ফায়ার। ইলেকট্রিক্যাল ফায়ারের জন্য ব্যবহার করা যাবে না, ইট ইজ নট ইউজড ফর, বলে দিতে পারবো, ইট ইজ নট ইউজড ফর ইলেকট্রিক্যাল ফায়ার এন্ড অয়েল সাবস্টেন্স ফায়ার। ও, নট ইউজ করা যাবে না। ইউজড ফর কিসে বলেছে? ফর কার্বনেসিয়াস ফায়ার।
কার্বনেসিয়াস ফায়ারের জন্য করতে পারিস। ঠিক আছে, তাহলে অ্যানসারটা কি হবে ভালো করে? কার্বনেসিয়াস ফায়ার। কার্বনেসিয়াস ফায়ার। এগুলো কিন্তু করা যাবে না। লিকুইড জিনিস দিয়ে কোনো কারেন্ট নিভাতে বা কারেন্টের কোনো জিনিসপত্র বা কার্বনেসিয়াস ইলেকট্রিক্যাল ফায়ার নিভাতে পারবে না লিকুইড দিয়ে। আর অয়েল ফায়ারকেও কোনো রকম লিকুইড দিয়ে আমরা নেভাবো না, ওগুলোকে আমরা ফোম টোম জাতীয় জিনিস দিয়ে নেভাবো, গ্যাস জাতীয় জিনিস দিয়ে নেভাবো। এটা মনে রাখবি, তাহলেই হবে। ঠিক আছে, তো জিনিসটা বোঝা গেছে? গোটা জিনিসটার মধ্যে কোনো সমস্যা বোঝা গেছে। বোঝা গেছে। আজকে অনেকটা টাইম হয়ে গেছে, আর কন্টিনিউ করবো না। ঠিক আছে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে এড করছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।